চলে যাব একটা অডিও ক্লিপে। আর এই অডিও ক্লিপটি পাঠিয়েছেন সৌদি আরব থেকে আহসান শিহাব। চলুন কথা না বাড়িয়ে শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একজন সৌদি আরব প্রবাসী। আমার নাম আহসান শিহাব। সবাই একই কথা জিজ্ঞাসা করে লিসেনাররা যে আপনি সবসময় ভালোর দলে থাকেন। তো আমি আজকে এটা জিজ্ঞাসা করবো না, আমি বলবো আপনি কেমন আছেন। সো রাসেল ভাই, আমি একটা ঘটনা অনেকদিন ধরে ভাবতেছি যে শেয়ার করবো, বাট কাজের সূত্রে আমি শেয়ার করতে পারতেছি না। সো আমার যেটি ঘটনা, এটি হচ্ছে একজন সৌদি আরব প্রবাসী বাঙালি। তার বলা সূত্রে আমি তার নামটি প্রকাশ করব না, তার একটি ছদ্মনাম দিব। তার নাম হচ্ছে খন্দকার আলী। তিনি কাজের সূত্রে 2025 সালের 4 অক্টোবর সৌদি আরবে পাড়ি জমায় এবং তিনি দীর্ঘ 5.5 ঘন্টার জার্নি অতিক্রম করে তিনি সৌদি আরবে আলহামদুলিল্লাহ ভালোভাবেই এসে পড়ে। সো ঘটনাটা শুরু হয় তিনি আসার 5 দিন পর থেকে, 5 দিন কি 6 দিন পর থেকে তাকে তার কোম্পানি রিয়াদের কোনো একটি ক্যাম্পে নিয়ে আসে। সেটা ছিল একটি সাপ্লাই কোম্পানি, আমি কোম্পানিটির নাম বলবো না। এবং তিনি রিয়াদের সেই ক্যাম্পে প্রায় 4 দিনের মতো তাকে সেখানে রাখা হয়। এবং 4 দিন শেষ হওয়ার পরে 5 দিনের মাথায় তার যে সৌদির যে কফিলটা ছিল তাকে রিয়াদ থেকে প্রায় 1800 কিলোমিটার দূরে ট্রান্সফার করে দেয়। এবং খন্দকার আলী তিনি নতুন সৌদি আরবে আসছে, তিনি সৌদি আরবের আরবি ভাষা বা উর্দু ভাষা কিছুই জানে না। সো তিনি যখন যাচ্ছিলেন তার ড্রাইভারটি ছিল একজন বাঙালি। তিনি শুধু দেখতেই পারছেন যে চারপাশে মরুভূমি, কোনো বসত বাড়ি নেই এবং বড় বড় পাহাড়। তাকে প্রায় 15 ঘন্টার জার্নি করিয়ে তাকে তার ক্যাম্প পর্যন্ত নিয়ে আসা হয়। ক্যাম্পটি ছিল পুরো একটি গহীন মরুভূমি, মানে সেখানে কোনো বসত বাড়ি ছিল না এবং দূর দূরান্তে কোনো বসত বাড়ি দেখাও যেত না। গাড়ি চলাচল খুব কম, হাইওয়ের পাশেই ছিল সেই ক্যাম্পটি। সেই ক্যাম্পে আপনার প্রায় 30 থেকে 25 জনের মতো বাঙালি, সৌদি অ্যান্ড আপনার যে পাকিস্তানি বলে তারা ছিল। সেখানে একটি সৌদি সিকিউরিটি গার্ডও থাকতো। এবং রাসেল ভাই, সৌদি আরবের নিয়ম সূত্রে আপনার যে সিকিউরিটি গার্ডগুলো থাকে তারা সৌদিই হয়। মানে ধরেন আমরা বাঙালি বা পাকিস্তানি, ইন্ডিয়ান, তাদেরকে সিকিউরিটি গার্ডের কাজ দেওয়া হয় না, সৌদিদেরকেই একমাত্র সিকিউরিটি গার্ডের কাজ দেওয়া হয়। তো সেখানে যে সিকিউরিটি গার্ড ছিল তাদের কাজ আপনার শিফট অনুযায়ী ভাগ করা ছিল। 8 ঘন্টা করে 3টি শিফটে তারা কাজ করতো, 24 ঘন্টা ডে নাইট। সো খন্দকার আলীকে যখন সেই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, ওই ক্যাম্পের এক বাঙালি তাকে জিজ্ঞাসা করে যে আপনি তো নতুন আসছেন, তো কখনো রাতে একা বের হবেন না ক্যাম্প থেকে বা রুম থেকে বের হবেন না। ক্যাম্প তো আপনার ওখানে কাঁটাতারের বেড়া দেওয়া, গোল করা অবস্থা, ওখানে আপনার ক্যাম্প। তার কফিল তাকে বলে দেয় যে এখান থেকে কাজে যেতে হবে, গাড়ি আসবে সকালে, গাড়িতে করে কাজে যেতে হবে, কাজ থেকে আবার গাড়ি দিয়ে যাবে রুমে। তো এরকম করে তার দিনকাল ভালোই চলছিল। সে কাজ করতেছিল, কাজ থেকে আসতেছিল, রুমে এসে খাইতেছে, ঘুমাইতেছে, সবকিছু ভালোভাবে চলতেছিল। এমনকি 10 থেকে 12 দিনের মাথায় তিনি যখন কাজ থেকে আসে, খাওয়া দাওয়া করে, গোসল করে এসে দেখে তার ওয়াইফ কল দিছিল তাকে। তো তার ওয়াইফের সাথে সে কথা বলতেছে রুমে। এখন কথা বলা অবস্থায় তিনি কখন রুম থেকে বাইরে চলে গেছে তখন সে বলতে পারে না। তো বাইরে গিয়ে সে কথা বলতে আসছে, মানে তার কি সেন্সটা নেই যে সে বাইরে চলে আসছে। তখন প্রায় রাত 1টা বাজে। তো তিনি কথা বলা অবস্থায়, খন্দকালে যখন কথা বলতেছেন, ওই অবস্থায় যে সিকিউরিটি গার্ড যে কর্মরত ছিল সে তাকে ডাকতেছে। সে তো আরবি বা উর্দু কিছুই জানে না। এখন যেহেতু সে সৌদি নাগরিক, সে আরবিতে কথা বলতেছে। এখন সে বুঝতেছে না, তাকে ডাকতেছে। সো খন্দকার আলী তার কাছে গেছে। কাছে যাওয়ার পরে সে আরবিতে অনেক কিছু জিজ্ঞাসা করতেছে তাকে, কিন্তু সে উত্তর দিতে পারতেছে না সে কি বলতেছে। তখন খন্দকার আলী দেখে যে সিকিউরিটি গার্ডের পিছনে 3টা কুকুর বসা।
মানে কুকুরগুলো স্বাভাবিকের তুলনায় খুব অনেকটাই বড় ছিল। মানে আমরা যে বাংলাদেশি কুকুরগুলা থেকে তার 2 গুণ কি 3 গুণ বড় ছিল, এবং তাদের চোখগুলা খন্দকার আলীর দিকেই ছিল, তাকিয়েছিল তার দিকে। তো সেই সৌদি নাগরিক সিকিউরিটি গার্ড যখন তাকে কিছু কথা জিজ্ঞাসা করতেছিল, সে কিছু বুঝতেছিল না, এবং কি এই কথা শোনা অবস্থায় খন্দকার আলী তার পায়ের দিকে তাকায়। তখন সে দেখতে পারে যে তার 2টি পা নেই, মানে সে হাওয়ার উপরে ভাসতেছে। তো হঠাৎ করে সেই সিকিউরিটি গার্ড বাংলাতে কথা বলা শুরু করে দিয়েছে খন্দকার আলীর সাথে। তখন খন্দকার আলী খুব ঘাবড়ে যায়। তখন সে বুঝতে পারছে যে সে খারাপ কিছুর পাল্লায় পড়েছে। তখন সে সৌদি নাগরিক যে সিকিউরিটি গার্ড ছিল, সে তাকে বাংলাতে বলতেছে, এখান থেকে চলে যা, না গেলে তোর সাথে খারাপ কিছু হয়ে যাবে, এবং যাওয়ার সময় পিছন দিকে তাকাবি না। তো খন্দকার আলী ভয়ে ভয়ে রুমের দিকে হাঁটা শুরু করেছে, পিছন দিকে তাকায়নি সে। তো সে রুমে গিয়ে ঘুমিয়ে যায়। ঘুমানোর পরে সে সকালবেলা উঠে জানতে পারে যে গেটে যে সিকিউরিটি গার্ডটা ছিল তার অর্ধেক লাশ পাওয়া যায়, মানে খাওয়া লাশ আর কি। তার মাথা ছিল না, মানে তার বুক থেকে অর্ধেক আলাদা ছিল, তার পায়ের অংশটা ছিল বাস, কিন্তু উপরে যে মাথার অংশ, বুকের অংশ, সেটা ছিল না। কিছু একটা খেয়ে নিয়েছে এরকম একটা, মানে বোঝাই যাইতেছে। তো সেদিন তার প্রচুর জ্বর উঠে যায়। জ্বর ওঠার সূত্রে সে ডিউটিতে যাইতে পারে না। 3 দিন ধরে তার গায়ে প্রচুর জ্বর। তো সে যখন থাকতে না পারে, তখন সে তার কফিলকে কল করে, একজন বাঙালিকে দিয়ে। সে বলতেছে যে সে এখানে কাজ করবে না, সে চলে যাবে, হয়তো দেশে চলে যাবে, না হলে অন্য কোনো কোম্পানিতে সে কাফেলা হয়ে ট্রান্সফার হয়ে চলে যাবে। তো তার কথা অনুযায়ী কফিল ড্রাইভার পাঠিয়ে দেয় তাকে নিয়ে আসার জন্য। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় সেদিন। তো খন্দকার আলী ব্যাগ গোছাচ্ছে, মানে খুব তাড়াহুড়ার উপরে, মানে সে এখানে থাকবেই না এমন একটা অবস্থা। এখন ব্যাগ গোছানো অবস্থায় তার কানে একটা সাউন্ড আসে। সে বুঝতে পারে যে বলতেছে, মানে কোনো একটা অবয়ব তাকে বলতেছে কানে কানে যে আজকে তোর কপাল খুব ভালো, যে তোর কিছু হয়নি, তুই যদি সেদিন সেখানে থাকতি তাহলে তোর কপালে খারাপ কিছু ছিল। তখন সে প্রচুর ঘাবড়ে যায় এবং খুব তাড়াহুড়া করে সেই গাড়ি থেকে ওঠে। গাড়ির ড্রাইভার ছিল একজন বাঙালি। সে তাকে জিজ্ঞাসা করতেছে, ভাই কি হয়েছে, এত তাড়াহুড়া করে কেন গাড়িতে উঠতেছে? তো তখন সে কোনো জবাব দেয়নি, সে চুপচাপ ছিল, খুব ভয়ে ছিল সে। তখন থেকে সে অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যায়, এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। সো রাসেল ভাই, এটাই আমার ঘটনা। প্রিয় ভিউয়ার, যারা ভৌতিক গল্প পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব একটা অডিও ক্লিপে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আপনি সবসময় ভালোর দলে থাকেন। তাই আর জিজ্ঞাসা করলাম না আপনি কেমন আছেন। তো আমি আজকে একটা ঘটনা শেয়ার করতে চাই শ্রোতা বন্ধুদের সাথে। আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশের চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কোনো এক গ্রামে। আমি গ্রামের নামটা নাই বলছি। এখন বর্তমানে আমি থাকি ইন্ডিয়ায়। তো ঘটনাটা এখনো চলমান, আর ঘটনাটা চলমানের কারণে সেই ঘটনাটার সাক্ষী আমি নিজেও। তো ঘটনাটা আমি কিভাবে শুনেছি আগে আপনাদের আমি সেটা একটু বলে নেই, তারপরে আমি ঘটনার অতীতে যাব। আমি যখন ক্লাস 6 কি 7 পড়ি, তখন আমার এক দাদা আছেন, মানে আমার আপন দাদার ছোট ভাই। তো ওনার একটা ভুট্টা ক্ষেত ছিল। তো ওনার ভুট্টা ক্ষেতে অনেক পরিমাণ ভুট্টা হয়েছিল, যার কারণে অনেকগুলো ভুট্টাই বাড়িতে নিয়ে আসা হয়েছিল যখন বড় হয়েছে তখন। তো যখন অনেকগুলো নিয়ে আসার পর কিছু ভুট্টা খেতেই থেকে যায়। খেতে থেকে যাওয়ার পরে আমি সেদিন স্কুলে যাইনি। বারটা কি বার ছিল সেটা আমার মনে নেই। তো আমি সেদিন স্কুলে যাইনি। তো দাদা বিকালবেলায় বাড়ির দিকে এসেছেন একবার ক্ষেত থেকে। এসে আমাকে দেখলেন, দেখে বললেন কি যে আমার ক্ষেতে 4-5 বস্তা ভুট্টা আছে, সেগুলো আমার একটু বাড়িতে এনে দিতে হবে, আমি তোকে 100 টাকা দেব। আমি বলছি আচ্ছা ঠিক আছে দাদা, চলেন আমি আপনার সাথেই যাই, এখনই আমার হাতে তো কোনো কাজ নেই, তাছাড়া আমি ফ্রি আছি।
তো সেখান থেকেই সেই খেতে যাওয়ার পরেই এই ঘটনাটা আমি শুনি। তো খেতে যাওয়ার পরে আর কি একজন ব্যক্তি, ওনার নাম আমি বলছি না, আমি ঘটনার ভিতরে যতগুলো নাম বলবো সবগুলোই হচ্ছে ছদ্মনাম, কারণ এই ঘটনাটা যাদের সাথে ঘটেছে তাদের কাছ থেকে আমি অনুমতি নিয়ে তারপর ঘটনাটা বলতেছি না। আমি দাদার কাছ থেকে শুনেছি, সেজন্য আমি আপনাকে বলতেছি। তার জন্য আমি সবগুলো ছদ্মনাম ব্যবহার করব। তারপর খেতে যাওয়ার পরে দেখলাম কি দাদা 3-4 বস্তা ভুট্টা আমাকে দিয়ে বাড়িতে পাঠিয়েছেন। তো লাস্ট যে বস্তাটা ছিল সেই বস্তায় আনতে যাওয়ার পরে, খেতে যাওয়ার পরে দেখি কি এক দাদা আর খেতে নেই। ক্ষেতের পাশেই একটা বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে। তো সেই রাস্তার পাশেই একজন, মানে ওই রাস্তায় একজনকে 2-3 জন মিলে ধরাধরি করে বসাচ্ছেন আর কি। তো আমিও সেখানে গিয়ে উপস্থিত হই, দাদাও সেখানে ছিলেন। তো সেখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে চিনি আমি ওনাকে, চিনি বলতে ওনার বয়স মোটামুটি 25-30 হবে, এমন হবে। তো এমন বয়সী একজন ব্যক্তি, উনি ওনার মানে পেটের ভিতরে ব্যথা শুরু হয়েছিল। তারপর উনি ব্যথা শুরু হয়েছে এটা দেখে দাদাও সেখানে গেলেন। তো সেখানে যে মানুষগুলো ছিল, সেখানে মানুষগুলোকে দাদা বললেন যে ওদের এটা অনেক আগে থেকেই এই সমস্যা, ওকে বাসায় নিয়ে যাও, বাসায় নিয়ে ওকে শুইয়ে দাও, কালকে ঠিক হয়ে যাবে। তো এটা বলার পরে আমিও বললাম, দাদা ওনার যে ব্যথাটা, ব্যথাটা কি কারণে এই ব্যথাটা? তো দাদা বললেন ওদের এটা বংশগত ব্যথা, আবার বংশগত না, ওদের এটা হচ্ছে অভিশাপের ব্যথা। তো আমি বললাম অভিশাপের ব্যথা? অভিশাপ? কি অভিশাপ? কিসের অভিশাপ? তো দাদা এক পর্যায়ে বলতে না চাইলেও আমার জেদের কাছে হার মেনে দাদা আমাকে বলতে শুরু করলেন। তো আমি সেখান থেকেই ঘটনাটা শুনেছি। তো ঘটনাটা যেহেতু সেখান থেকে শুনেছি, তো আমি ঘটনার অতীতে চলে যাচ্ছি রাসেল ভাই। ঘটনাটা আমি এখান থেকে শুরু করব, আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। তো রাসেল ভাই, দাদা আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই আপনাদের লিসেনারদের সাথে শেয়ার করছি। তো যেই ব্যক্তির পেটে ব্যথা হয়েছিল, তো ওনার বাবা, ওনার নাম রফিক মিয়া। তো উনি একদিন কাজকর্ম সেরে রাতের খাবার শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তো এক পর্যায়ে ওনার ঘুম এসে যায়। ঘুম এসে যাওয়ার পরে রাতে 10টা-11টার সময় উনি একটা শব্দ শুনতে পান। উনি যে ঘরে ঘুমান ওই ঘর, সে সময় তো এত ইলেকট্রিসিটি ছিল না, যার কারণে সে সময় গরমের সিজন ছিল। তো সেই সিজনে উনি জানলা একটু ফাঁকা করে দিয়ে শুয়েছিলেন। তো রাত 10টা-11টার সময়, সে সময় একটা শব্দ শুনতে পান, ঠক 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 ঠক। তো ওনাদের বাড়ির পাশ দিয়েই একটা রাস্তা, কাঁচা রাস্তা, যেটা বিলের মাঝে গেছে, বিলের দিকে গেছে আর কি, সেরকম একটা রাস্তা। তো ওই রাস্তা দিয়ে বিলের দিক থেকে মেইন রাস্তার দিকে যাচ্ছে একটা কিছু ঠক ঠক শব্দ করে। তো উনি জানলা ফাঁকা ছিল, ওনার ঘুম ভেঙে যায় ঠক ঠক শব্দে। তো উনি চোখ মেলেই দেখেন যে একটা সাদা ঘোড়া, তার উপরে গোলাকৃতির একটা কিছু বসে আছে। তো ঘোড়াটা যে যাচ্ছে, ঠক 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 শব্দ হচ্ছে। তো সেটা দেখে উনি একটু ভয় পেয়ে যান। তারপর উনি জানলা বন্ধ করে দিয়ে সেদিনের মতো ঘুমিয়ে পড়েন। তো ঘুমানোর এক পর্যায়ে তিনি স্বপ্নে দেখলেন কি ওনার যে ঘোড়ার যে শব্দটা ওনার কানে বাজছে, শুধু বেজেই যাচ্ছে, কিন্তু উনি ঘুমাতে পারছেন না। তো ফজরের আজান দেওয়ার পর উনি একটু ঘুমাতে পারেন। তো সেদিনের মতো সেখানেই ঘটনাটা শেষ হয়ে গেলেই পারতো, কিন্তু সেখান থেকেই শুরু আস্তে আস্তে ঘটনাটা। তো রাসেল ভাই, সেখান থেকে শুরু হয় পরের আরেক রাতে, সেই ওই মাসে আর কোনো সমস্যা হয়নি। পরের ওই দিন ছিল পূর্ণিমা রাত, উনি যেই ঘটনাটা ফেস করেছেন সেদিন ছিল পূর্ণিমা রাত। তো পরের যেই পূর্ণিমা রাত আসছে, সেম ভাবে উনি ঘুমিয়েছিলেন। তো সেই দিন একটু বেশি ক্লান্ত ছিলেন উনি, যার কারণে বাড়ির কাজকর্ম শেষ করে তারপরে উনি যে শুয়েছিলেন, অনেক ক্লান্ত শরীর নিয়ে শুয়েছিলেন। তো সেদিনও সেরকম সেই ঘোড়ার শব্দটা শুনছেন উনি। শোনার পরে উনি সেদিন একটু জেদ করেই বললেন যে প্রতিদিন আমি সারাদিন কাজ করে ঘুমাতে আসছি, এখন এই শব্দে আমার আর ঘুম আসবে না।
তো উনি সকালবেলা দোস্ত করলেন যে আজকে ওর একটা কিছু করবই আমি। তো সেদিনের মতো আর কিছু হয় নাই। তো উনি তো ভাবছেন প্রতিদিনই আসে, হয়তো উনি একদিনের শব্দ শুনতে পান, কিন্তু উনি পরের দিন পাহারা দিতে শুরু করলেন। ঘর থেকে একটা ওই কি বলে এটাকে, আরে বর্ষা বর্ষা হাতে নিয়ে তিনি পাহারা দেওয়া শুরু করলেন যে ঘোড়াটা যদি আসে আমি ওকে কিছু একটা করব। তো সেদিনের মতো আর কিছু হয় না। অনেক রাত পর্যন্ত পাহারা দেওয়ার পরে উনি ঘুমিয়ে পড়েন। তো ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখেন উনি। এই স্বপ্নের ভিতরে ওনাকে বলছে, তুমি যে এই যা করতে চাচ্ছ সেখানে সেই পথ থেকে সরে দাঁড়াও, তাহলে তোমার বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো উনি অত কিছু তোয়াক্কা না করে উনি ভাবলেন, আমার অসুবিধা করে তুমি এখান দিয়ে আমার শব্দ করে যাবে, আমার ঘুম হবে না, সেটা কি করে আমি হতে দিই। তো রফিক মিয়া যেই বাবা সেই কাজ। পরের উনি অনেক 2-3 দিন পাহারা দেওয়ার পর উনি আর সেটাকে দেখেন। তো পরের মাসে যে পূর্ণিমা আসছে সেই পূর্ণিমায় উনি অনেক দূর থেকে একটু শব্দ শুনতে পান। তো শুনতে পাওয়ার পরে ওনার ঘুম ভেঙে যায়। ওনার সবকিছুই রেডি ছিল, যেমন বর্ষাটা হাতের কাছেই ছিল। তো উনি দরজা ফাঁকা করে বর্ষাটা হাতে নিয়ে বের হয়ে যান। তো রাসেল ভাই সেই সময় ধানের সিজন ছিল। তো রাসেল ভাই ধানের সিজনে আমাদের এখানে যে ধান ছাড়িয়ে যে খড়কুটা রাখা হয়, আমরা সেগুলোকে খ্যার বলি। খ্যারের স্তূপের পাশে ওনাদের উঠানে স্তূপ ছিল। উনি স্তূপের পাশে গিয়ে দাঁড়ান। তো যেই আস্তে 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 ঘোড়াটা ঠকঠক ঠকঠক করতে 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 ওনাদের উঠানের কাছাকাছি এসে পড়ে। আসার পরে উনি কি করেন, বর্ষাটা অনেক জোরে যে ঘোড়াটাকে উদ্দেশ্য করে মারেন। একেবারে বর্ষাটা গিয়ে ঘোড়াটার পেটে লাগার পর ও সেখান থেকে উনি বলে, আমাকে জ্বালাতন করা এখন বুঝো মজা। তো ঘোড়ার উপরে যেই গোলাকৃতির যেই অবয়বটা ছিল সেই অবয়বটা সাদা ছিল। সেই অবয়বটা একটা কর্কশ কণ্ঠে বলছে যে, তোমাকে আমি দেখে নেব, তোমার পরিবারকে আমি দেখে নেব, আর তোমার বংশকে আমি নির্বংশ করে দেব। তুমি যেই কাজ করেছো সেটা অনেক বড় ভুল করে ফেলেছো, তার কারণে তোমাকে শাস্তি পেতে হবে। তো রাসেল ভাই শাস্তি পেতে হবে এটা বলে সেখানে ঘোড়াটা অদৃশ্য হয়ে যায়। তো সেখানে অদৃশ্য হয়ে যাওয়ার পরে উনি অনুভব করেন ওনার একটা চোখ ব্যথা করতেছে। তো এটা অনুভব করতে করতে তো উনি ঘরে এসে আবার ঘুমিয়ে পড়েন। এই মাস, মানে যেই মাসে এই ঘটনা ঘটেছিল, এরকম করেছিলেন উনি, সেই মাসে আর কোনো সমস্যা হয়নি। তো যেদিন উনি এমন করেছেন, ওনার স্ত্রী দেখে বলেন, রফিক মিয়ার স্ত্রী দেখে বলেন যে, আপনার চোখ এমন লাল কেন, কি সমস্যা হয়েছে? তো উনি বলেন যে, তারপর উনি পুরো ঘটনা ওনার স্ত্রীর সাথে খুলে বলার পর মানে ওনার স্ত্রী বললেন যে, ঘটনাটা তো অনেক ভয়াবহ, আপনার এটা করা একদম উচিত হয়নি, আপনি এটা যে করেছেন একদমই উচিত হয়নি। তো ওনার স্ত্রী এটা বললে তো আর মানে এখানেই ওনারা চেয়েছিলেন যে বিষয়টা ধামাচাপা দিয়ে দিতে, কিন্তু সেটা আর হয়নি। তো পরের মাসের পূর্ণিমা রাতে ওনার পেটের এক সাইডে অনেক ব্যথা, তীব্র ব্যথা অনুভব করতেছেন উনি। ওনার তীব্র ব্যথার কারণে উনি ঘুমাতে পারেননি সেদিন, সেই পূর্ণিমা রাতে। তারপর উনি ডাক্তার দেখান, হসপিটালে যান, অনেক টেস্ট করানোর পরও ডাক্তার কোনো রিপোর্ট ধরতে পারেনি। এরকম প্রায় 1 বছরের মতো চলার পর 1 বছর পর আরেকটা পূর্ণিমা আসে। পূর্ণিমা আসার পরে যেদিন পূর্ণিমা আসে সেই পূর্ণিমার রাত সন্ধ্যা থেকেই শুরু করে ফজরের আগ পর্যন্ত ওনার ব্যথাটা থাকে। তো সেদিনের মতো আবার তীব্র ব্যথা শুরু হওয়ার পর ওনার স্ত্রী রাসেল ভাই, ওনার আবার বলতে ভুলে গিয়েছি, ওনার 1 মেয়ে 2 ছেলে ছিল। তো মেয়ে সবার ছোট আর 2টা ছেলে বড় ছোট, একজন করে। তো রাসেল ভাই সেখানে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে লাস্ট যেদিন ব্যথা ওঠার পর ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর ডাক্তার অনেক রিপোর্ট করে দেখে কি ওনার লিভার একেবারে পচে গেছে, কিন্তু ডাক্তার কোনো কিছু করতে পারবে না। তো ওনারা সেখান থেকে
রুগীকে রিলিজ করে দেন, বলেন ওনাকে বাসায় নিয়ে যান, ওনার যা যা মন চায় ওনাকে খাওয়ান। তো যেদিন ওনাকে রিলিজ করে দেয় সেই পূর্ণিমা রাতেই ওনাকে রিলিজ করে দেয়। তো বাসায় আসার ফজরের আগেই ওনার অনেক তীব্র ব্যথার কারণে উনি দুনিয়া ছেড়ে চলে যান। তো রাসেল ভাই, এখানেই ঘটনা শেষ হয়ে গেলেই পারতো, কিন্তু ঘটনা আরো ভয়াবহভাবে রূপ নেয়। যেমন হচ্ছে আপনার ওনার যে বড় ছেলে, উনি মারা যাওয়ার 2 মাস পরেই ওনার বড় ছেলে, ওনারও পেটে ব্যথা শুরু হয়। ওনার বড় ছেলের পেটে ব্যথা শুরু হওয়ার পরে ওনারা ভাবলেন হয়তো এটা সাধারণ কোনো ব্যথা, প্রথমে কোনো মানে রিয়াকশন নেননি। যেহেতু পরের মাসে আবার সেম ব্যথা হয়েছিল, তো ওনারা ডাক্তার দেখান, সেখানে কোনো রিপোর্ট করা পড়েনি, কোনো সমস্যা প্রবলেম নেই, পুরা ঠিক, কোনো প্রবলেম নেই। তারপরে হচ্ছে রাসেল ভাই, পরের পূর্ণিমা রাত আসার পরে ওনার ওই রফিক মিয়ার শালি আর কি, আর ওনার বড় ছেলের খালা হয়। তো ওনার বড় ছেলের নাম আমি রহমান দিলাম। তো ওনার রহমানের খালা যখন ওনাদের বাড়িতে বেড়াতে আসার পরে ওনার রহমানের খালা বলেন, তো আপনাদের এখানে কেমন যেন একটু ঘরের ভিতরে একটু অন্ধকার লাগছে, এখানে মনে হয় কোনো সমস্যা আছে। তো আমি বলে রাখা ভালো, ওনার রহমান মিয়ার খালা আবার একটু কবিরাজি জানেন, উনি ওনার দাদির কাছ থেকে শিখেছেন একটু। তো তারপরে রাসেল ভাই, উনি আসার পরে এরকম অবস্থা দেখে সেদিন আবার পূর্ণিমা রাত ছিল। তো সেই রহমান মিয়ার আবার পেটে ব্যথা শুরু হলে তো ওনার খালা একটু পানি পড়া করে ওনাকে খাইয়ে দিলে মোটামুটি একটু ভালো হয়। ভালো হওয়ার পরে উনি বুঝে যান যে এই ব্যথাটা সাধারণ ব্যথা নয়, এটা তো আধ্যাত্মিক কোনো ব্যথা হবে। তো উনি কি করেন, ওনার এই রহমান মিয়ার মাকে বলেন যে আপু, এটা তো কোনো সাধারণ ব্যথা না, এটা হচ্ছে আপনার আধ্যাত্মিক কোনো ব্যথা হবে, আপনি আমাদের দাদি তো একটু কবিরাজি জানে, ওনার কাছে নিয়ে চলেন, উনি কিছু একটা করতে পারবেন। তো সেই মাসে তো আর কিছু হয়নি। পরের যে পূর্ণিমা আসে, সেই পূর্ণিমাতে ওনাকে রহমান মিয়াকে ওনার নানির বাড়ি নিয়ে যায়। নানির বাড়ি নিয়ে যাওয়ার পর তো রহমান মিয়ার নানি বড় মা হন, ওনার তো রহমান মিয়ার মায়ের দাদি, মতলব রহমান মিয়ার বড় মা হবেন। তো রহমান মিয়ার বড় মা একটু কবিরাজি জানেন। তো ওনাকে ওনাদের বাসায় নিয়ে যাওয়ার পর, রহমান মিয়াকে নানির বাড়ি নিয়ে যাওয়ার পর ওনার বড় মা ওনাকে দেখে বলেন, হ্যাঁ, ওদের সাথে কিছু হয়েছে। তো ওনার যেই পালিত জিন ছিল 2-3 জন, ওনাদেরকে ডাকা হয়। ডাকার পরে বলে যে ওর কি সমস্যা, ওদের পরিবারে কি সমস্যা, এই ব্যথাটা কিভাবে উৎপত্তি পেলো সেটা তোমরা খুঁজে বের করো। আসলে আমি ঘটনাটা বড় হয়ে যাওয়ার কারণে আমি একটু শর্টকাটে বলছি আপনাকে ঘটনাটা। তো ওনার জিনরা অনেকক্ষণ পর ঘুরে এসে বলেন যে ওনাদের যেই পরিবার, এই পরিবারের উপর একটা অভিশাপ আছে, এটা ভালো জিনের অভিশাপ আছে। ওনার যেই বাবা, ওনার বাবা যা করেছেন তা ওনাদেরকে বলেন, ওনার এই বড় মাকে, রহমান মিয়ার বড় মাকে বলার পরে হচ্ছে আপনার উনি বলেন, আচ্ছা ঠিক আছে, তো এটা কিভাবে সম্ভব, এটাকে এখন কিভাবে কাটানো যায়। তো এটা কাটানো যায় কিভাবে, এটা সেই জিনটা বলে দেয় যে আপনি যে উস্তাদের কাছ থেকে আপনি কবিরাজি শিখেছেন, সেই উস্তাদ পারবে আপনার এই সমস্যাটা সমাধান করতে পারবে। পুরো আমি শিওর দিতে পারছি না, কিন্তু পারলেও পারতে পারে, এরকম একটা কথা বলে সেই জিনটা চলে যায়। তো চলে যাওয়ার এক পর্যায়ে উনি বলেন, ওনার ওই রহমান মিয়াকে কিছু তাবিজ দিয়ে ওনাকে বাড়ি পাঠিয়ে দেন। তো রাসেল ভাই, বাড়ি পাঠিয়ে দেওয়ার পরের পূর্ণিমাতে উনি একটা চিঠি লেখেন। সে সময় তো আর টেলিফোন ছিল না। উনি ওনার বড় উস্তাদ থাকে হচ্ছেন ইন্ডিয়ার আসামে। তো উনি কোনো কারণে ইন্ডিয়ার আসামে এসে এখান থেকেই কবিরাজি শিখে দেশে, ওনার ইন্ডিয়ায় আসামে কোনো আত্মীয় ছিল সেরকম কিছুই। তো আমি যতটুকু শুনেছি দাদার কাছ থেকে, তো রাসেল ভাই, উনি ওনার কাছে একটা চিঠি লিখেন যে আমার পরিবারে একটা সমস্যা হয়েছে, এরকম কিছু একটা লিখে পাঠিয়ে দেন। তারপরে ওনার বড় ছেলেকে নিয়ে
রহমান মিয়ার মা বাসায় ওনাদের বাড়িতে এসে পড়েন। এসে যাওয়ার পরে কিছুদিন পর পরের পূর্ণিমাতে ওনারও রহমান মিয়ার অনেক তীব্র ব্যথা, পেটে ব্যথার চোটে উনি কাতরাচ্ছেন। তো ব্যথার চোটে কাতরাতে কাতরাতে ওনার সে সময় তার টেলিফোন ছিল না যে হুট করেই ফোন দিয়ে কাউকে ডাকা বা কিছু। তো উনি আর সেদিনের মতো না ডেকে উনি অপেক্ষায় রইলেন যে পরের দিন ওনার বড় আম্মার কাছে, মানে রহমান মিয়ার নানির বাড়ি নিয়ে যাবেন। তো এটা ভেবে উনি সেদিনের সেই রাত থাকলেন। তো উনি তো ওনার রহমান মিয়ার ব্যথা এক পর্যায়ে একটু কম হওয়ার পরে ওনার আম্মু ঘুমিয়ে পড়েছিলেন আর উনিও একটু ঘুমের মতোই ছিলেন। তো রাসেল ভাই ঘুমানোর পরে সকালবেলা যখন ওনার আম্মু উঠে দেখেন যে দিনের 10টা-11টা, প্রায় অনেক টাইম হয়ে গেছে, এখনো ছেলে ঘুম থেকে উঠছে না। তো উনি কাছাকাছি গিয়ে ছেলের পাশে গিয়ে যে রুমে ঘুমান ওই রুমে গিয়ে দেখেন ওনার ছেলে শুয়ে আছে, কিন্তু নিঃশ্বাস আসলে গেলে যেমন পেটটা একটু উঁচা নিচে হয় সেরকম কিছু হচ্ছে না। তো উনি ওনার হাত ধরে দেখেন অনেক ঠান্ডা হয়ে গেছে। তো উনি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। পড়ে যাওয়ার এক পর্যায়ে আরো বাড়ির পাশে যারা ছিল তারা দৌড়ে আসার পর দেখে রহমান মিয়া আর এই দুনিয়াতে নেই। তো ওই ওনার বড় আম্মা, মানে রহমান মিয়ার বড় আম্মা, যার কাছে যে ওনার উস্তাদকে যখন চিঠি লিখেছেন, তো ওনার উস্তাদ আবার 4-5 দিনের মাথায় আবার চিঠিতে বলে দেন যে আমি 1 কি 1.5 মাস পরে আবার, মানে 2-3 মাস পরে আসবো, আমার একটু সমস্যা আছে আর আসতে তো একটু সময় লাগবে, আমি আসতে 2-3 মাস সময় লাগবে, তারপর আমি দেখছি কি করা যায়। তো উনি চিঠি হাতে পেয়ে উনি তো বললেন যে আচ্ছা ঠিক আছে, যদি উনি আসে তাহলে ওনাদের অভিশাপটা তো অন্তত দূর হয়ে যাবে, যেহেতু ওনার ছেলেও মারা গেছে সেহেতু হয়তো আর অভিশাপটা থাকবে না। তাছাড়া জিনটা যখন বলেছে যে বংশ নির্বংশ করে দেবে, হয়তো ছোট ছেলের উপরেও করতে পারে। তো যেরকমটা চিন্তা ভাবনা ছিল রাসেল ভাই, সেরকমটাই ঘটেছিল ঘটনা। তো ওনারা কি করলেন, ওনার বড় ছেলে যখন ছোট ছেলে যখন ওনার নাম ধরেন রোমান। তো রোমান মিয়া সাধারণভাবেই চলাফেরা করতেছেন। ওনার বয়স হবে আপনার 12 কি 13 হবে সে সময়। তো রাসেল ভাই সে সময় উনিও আস্তে আস্তে একটু বড় হন। বড় হলে ওনার ভাই মারা যাওয়ার 1 মাস পরে ওনার আবার পেটে ব্যথা শুরু হয়। তো ওনার আম্মু এবার ভালোভাবে বুঝে যান যে যেটা অভিশাপ যেটা দিয়েছে সেটার কারণেই এমনটা হচ্ছে। তো রাসেল ভাই উনি কি করলেন, ওনার নানির বাড়ি, মানে রোমান মিয়ার নানির বাড়ি চলে গেলেন। নানির বাড়ি যাওয়ার পর সেখানেই রইলেন, কারণ বাড়িতে যখন প্রবলেম হচ্ছে ওনার নানি একটু হয়তো দেখে শুনে রাখলে, একটু ঝাড়ফুঁক করে দিলে হয়তো একটু ভালো থাকতে পারবে, সেই কারণেই সেখানেই ওনারা থাকতে রইলেন। তো থাকতে রওয়ার এক পর্যায়ে পরের পূর্ণিমাতে ওনার পেটে ওনার ছোট ছেলে যে রোমান বলেছে, ওনার পেটে তীব্র ব্যথা শুরু হয়। তীব্র ব্যথার কারণে উনি তো ব্যথার চোটে টিকতে পারছেন না। তো কবিরাজ যেই টাইম দিয়েছে সেই টাইমের আর মাত্র 15-20 দিন বাকি এরকম। তো সেই পূর্ণিমা অনেক কষ্টে ওনার বড় মার কাছে, রোমান মিয়ার বড় মার কাছে থাকার কারণে আর সমস্যা বেশি একটা হয়নি। তো পরের মাস কবিরাজ আসার পরে বড় উস্তাদ উস্তাদ আসার পরে ওনাকে বসান, এই রোমান মিয়াকে বসানোর পরে ওনাকে বলে কি সমস্যা, কি হয় তোমার, কি সমস্যা। তারপর উনি বলেন আমার এমন এই পাশে এই পেটে ব্যথা করে। তো ওনার আম্মু আবার ছিল, রোমান মিয়ার আম্মু ছিল আবার তুলা রাশি। তো উনি কি করলেন, উনি বললেন যে আমার জিনকে হাজির করব, আমি একজন তুলা রাশির জাতককে চাই যে আমার যার উপর আমি জিন ভর করব। তো রোমান মিয়ার আম্মু উনি তুলা রাশির জাতক ছিলেন। তো ওনাকে ঘরে নিয়ে একটা অন্ধকার রুম করে ওনাকে সেখানে বসানোর পরে সেখানে ওনার জিনকে ডাকা হয়। ওনার জিনকে ডাকানোর পর, মানে উস্তাদের জিনকে ডাকানো হয়। উস্তাদের জিনকে ডাকানোর পর উনি বলেন যে এই সমস্যার সমাধান কি। তো উনি বললেন যে এই সমস্যার সমাধান আছে, কিন্তু এই সমস্যার সমাধান করতে হলে অনেক কিছু করতে হবে। তো অনেক কিছু কি সেটা,
তো সেটা অনেক কিছু কি সেটা জিনটা বলে বলে যে আমি একটু সময় নিব, 2-1 দিন সময় নিয়ে আপনাকে জানাবো। তো 2-1 দিন পর সেই জিনটাকে আবার হাজির করানো হয়। সে বলে যে ওই যে জিনটা অভিশাপ দিয়েছে সেই জিনটা হচ্ছে আপনার কোনো এক দলের সর্দার, জিনেদের ভালো ভালো জিনেদের দলের সর্দার। তো উনি যেহেতু অভিশাপ দিয়েছে, ওনারা অনেক শক্তিশালী জিন, তো উনিও অনেক শক্তিশালী জিন। উনি যে রাস্তা দিয়ে যান, ওনাদের একটা সভা হয়, সেই সভায় প্রতি পূর্ণিমাতেই যান। তো ওনারা চাঁদের আলোয় বসে সভা করে আবার উনি রাতে ফিরে আসেন, সন্ধ্যায় যান, রাতে ফিরে আসেন। যে সময় সভা শেষ হয় সেই সময় ফিরে আসেন, তবে ফজরের আগে ফিরে আসেন। তো যেটা বললো যে ওনার রোমান মিয়ার বাবা যে কাজটা করেছে রফিক মিয়া, সেটা একদমই ঠিক হয়নি। তো ওনাকে যদি এই অভিশাপ থেকে মানে মুক্তি পেতে হয়, তাহলে মুক্তি পাবে কি আমি জানি না, তবে ওনার যে সর্দারের যে একজন রাজা থাকে ওনাকে ডাকতে হবে, মানে সর্দারেরও বড় সর্দার, তো ওনাকে ডাকতে হবে। ওনাকে ডাকলে উনি যদি একটু ওকে বলে, রিকোয়েস্ট করে যে ওদের থেকে অভিশাপ সরিয়ে নাও, তাহলে হয়তো বেঁচে যেতে পারে। তো যেই বলা সেই কাজ, তো ওনাকে ডাকতে হবে কিভাবে? তো ওনাকে নাকি অনেক রিচুয়াল করে ওনাকে সেই রাজাকে ডাকতে হবে, জিনেদের সর্দারের রাজাকে। তো ওনাকে এমন এক পূর্ণিমাতে ডাকা হয়। ডাকা হওয়ার পরে ওনাকে কি দিয়ে ডাকা হয়, উনি আসেন। আসার পরে অনেক সময় পর আসার পরে ওনাকে বলেন যে আমার আমার একটা পরিবার অনেক ভুল করে ফেলেছে, অনেক বড় ভুল করে ফেলেছে। তো আপনার জিনের যেই সর্দার আছে উনি অভিশাপ দিয়েছেন। তো অভিশাপ দেওয়ার কারণে মানে ওনার যে শুরু করেছে ঘটনাটা, যে একটু আঘাত করেছে, উনিও মারা গেছেন, ওনার ছেলেও মারা গেছে। এখন যে ছোট ছেলে আছে তার উপরেও সেই মানে অসুস্থতা আসছে। তো উনি বললেন সেও মানে অভিশাপটা পড়েছে। তো সেটা বলার পরে উনি বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি ওকে ডাকবো, ডাকার পরে আমি রিকোয়েস্ট করব। যদি ওকে বলার পরে হয়তো ওরা হচ্ছে এক কথার মানুষ, এক কথার জিন, ওরা কখনো কাউকে কিছু বলে ফিরিয়ে নিতে চায় না। তো আমি বলবো যেন ফিরিয়ে নেয়। তো তারপরে অনেক সময় পর ওই সর্দার আসে। সর্দার আসার পর বলেন মহারাজা ডেকেছেন আমাকে। পরে উনি বললেন যে তুমি যে ওদের উপরে অভিশাপ দিয়েছো, ওরা হচ্ছে না জেনে ভুল করে ফেলেছে, তুমি অভিশাপটা ফিরিয়ে নাও। তো সেই সর্দার বলে যে রাজা সাহেব, আমরা তো হচ্ছে যাকে এক কথা বলি সেটা কখনো ফিরিয়ে নেই না। আমরা হচ্ছে সেই জাত, যেই জাত কখনো কিছু বলে ফিরিয়ে নেয় না, আর যা বলে তাই করে। তো বলছে আচ্ছা তুমিও তো মুসলিম, ওরাও মুসলিম, তো কিছুটা হলেও ক্ষমা করে দাও, জানি ওদের সমস্যাটা না হয়। তো হচ্ছে আপনার ওই জিনটা বলে আচ্ছা ঠিক আছে, আমাকে এই জিনিস দিতে হবে, মানে কিছু মিষ্টি, 2টা হচ্ছে ছাগল। আমি যে রাস্তা দিয়ে যেখানে আমার ঘোড়াটাকে মারা হয়েছিল, মানে ওনাদের লিভারের সমস্যা হচ্ছে উনি যে ঘোড়াটাকে বর্ষা দিয়ে আঘাত করেছিলেন রোমান মিয়ার বাবা রফিক মিয়া, সেই ঘোড়াটার একবারে লিভারে গিয়ে লেগেছে অনেক জোরে। তো সেই ঘোড়াটা মারা যায়, তার কারণেই আর কি ওনাদের বংশ নির্বংশ করে দেওয়ার কথা বলেছেন। তো রাসেল ভাই, ও তারপরে জিনটাকা যা বলে ও তাই দিয়ে ওকে বলে যে আমি অভিশাপ দিয়েছি ঠিক আছে, কিন্তু এই অভিশাপ আমি পুরোপুরি উঠিয়ে নেব না। ও মরবে না, কিন্তু ওর ব্যথাটা থেকে যাবে, অত তীব্র থাকবে না, কিন্তু সাধারণ হলেও থাকবে। তারপরে আর কি রাসেল ভাই, ও সেখানেই সেই সবকিছু সমাধান হয়ে যাওয়ার পরে ওই যে আমি বলেছিলাম দাদা, ওই যেই লোকটাকে ধরে বসাচ্ছিল, 2-3 জন মানুষ ছিল, সেই লোকটাই ওই রোমান মিয়া, মানে রফিক মিয়ার ছোট ছেলে। তো আমি সেই জন্যই এই ঘটনাটা আপনাকে আমি পাঠাচ্ছি। যদি এতটুকু ভালো লেগে থাকে রাসেল ভাই, দয়া করে লিসেনারদের সাথে শেয়ার করবেন। কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এবারে আরো একটি অডিও ক্লিপ, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি অনিক। আমি কুমিল্লা জেলায় কোনো একটি গ্রামে আমার বাসা, আমি ওখানে থাকি। তো শুরুতেই সবার কাছে বলে নিচ্ছি যে আমার যদি বয়সে কোনো সমস্যা হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কাইন্ডলি আমাকে একটু ক্ষমা করে দিবেন, কারণ আমার ভয়েস রেকর্ড করা বা
কোনো ভিডিওতে ভয়েস দেওয়া তেমন কোনো ধারণা না থাকার কারণে তা আমি হচ্ছে যে ক্লিয়ারলি ভয়েসটা দিতে পারি নাই। তার জন্য আমি সরি, বাড়তি কোনো নয়েজ থেকে থাকলে আমি সরি। আর আশা করি প্রতিবারের মতো আজকেও এবং আগামীতেও সবাই ভালোর দলে আসছেন এবং ভালোর দলে থাকবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার ঘটনার দিকে যাই। তো ঘটনাটা হচ্ছে এমন যে আমার বয়স তখন 6 থেকে 7 বছর বয়স। আর বলে রাখা ভালো, আমার এখন 23 বছর চলছে। তো তখনকার ঘটনা ছিল 6 থেকে 7 বছর বয়স আমার তখন। তো আমরা তখনকার ছিল হচ্ছে রোজার মাস। আমরা প্রতিদিনের মতো রোজার মাসে ইফতার করি। ইফতার করার পরে আমরা ছেলেপেলেরা নামাজ পড়তে যেতাম। ওই দিনকে হচ্ছে কি এমন যে আমরা নামাজ পড়ার জন্য মানে আমি বের হয়ে আমি বাকি ছেলেদের পাশে গেছি, বাড়িতে গেছি। ওরা বলছে যে যাবে না। তো আমি কি করছি, আমি ওদেরকে, ওরা যেহেতু যাবে না তো আমি চলে গেছি। এখানে বলে রাখা ভালো যে মসজিদে যাওয়ার রাস্তাটা ছিল যে এমন নিয়ে কিছুটা এল টাইপ। এল এর মাথায় মনে করেন যে মসজিদ, তারপরে এল এর যে ইউ জায়গাটা, ওই সাইড দিয়ে আমাদের বাড়ির একটা ছোট রোড। আর এল এর যে লাস্ট মাথা, ওইটার একটা কাহিনী আছে, ওইটা পরে বলতেছি। তো হচ্ছে যে এমন আমি নামাজ পড়লাম। নামাজ পড়ার সময় যেহেতু সবাই জানে যে নামাজ পড়তে যাওয়ার সময় একটু আলো থাকে, নামাজ পড়ে আসার সময় কিন্তু পুরো অন্ধকার হয়ে যায়। তো আমি নামাজ পড়ে আসলাম। আসার সময় মানে যে ইউ জায়গাটা, ওই জায়গাটার মধ্যে হচ্ছে কি আমি নামাজ পড়ে আসছি, আসার পরে ইউ জায়গা দিয়ে নামবো, ওই সময় হচ্ছে মানে আমাকে কি মনে হলো কেউ একটা ডাক দিল, বা হচ্ছে যে মানে একটা সাউন্ড করলো যে এমনি এরকম এমনি কিছুটা এই টাইপের একটু সাউন্ড শুনলাম আমি। শোনার পরে মানে মানে নর্মালি তখন আমি ছোট, আমি বড় হলেও তেমন কিছু ইফেক্ট পড়তো না। এরকম সাউন্ড করলে যে কোনো মানুষই ওই শব্দটা চিহ্নিত করে তাকাইব। আমি সেম ভাবে তাকাইলাম। তাকাই লিটারেলি রাসেল ভাই, আমি জাস্ট এখন যে ভয়েসটা দিচ্ছি আমি এখন পুরো কাঁপতেছি। আশা করি ভয়েসে বুঝতে পারতেছেন। মানে ওইদিকে তাকানোর পরে দেখতেছি যে ওখানে ওইটা কিন্তু যে ইউর যে এল এর যে মানে ভিতর সাইডটা, এটা কিন্তু পুরো একটা কবরস্থান। আমি দেখতেছি যে ইউর জায়গা সাইডটা একটা কবর ছিল। ওই কবরের উপরে মানে একটা লোক না মানে মুরব্বি টাইপেরই, মানে সাদা কিছু একটা পরা। আমরা যেরকম ওয়াশরুমে উপর হয়ে বসি না, মানে একটু এই যে গ্রাম অঞ্চল যে নর্মাল ওয়াশরুম গুলোতে যেভাবে বসি না, এরকম বসা, মানে এরকম একটা লোক বসেছে। চেয়ার টেয়ারে কিছু দেওয়া যায় না, জাস্ট কেউ একজন বসা আছে, সাদা পুরা শরীরে সাদা, মানে এরকম টাইপের বসা আছে। তো আমি ভাই এটা দেখার পরে আমি জাস্ট, তখন তো ছোট ছিলাম না, চিৎকার ছাড়া তেমন কিছু করা ছিল না। আমি চিৎকার করে এই যে ইউর জায়গার সাইড দিয়ে যে আমাদের বাড়ির রোডটা গেছে, এদিক দিয়ে একটা দৌড় দিয়ে আমার বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার পিছন ওই যে এলে লাস্ট মাথায় যে বললাম, ওই দিক দিয়ে আমার একটা মানে জেঠু হয়, উনি, সরি রাসেল ভাই, এই যে এল লাস্ট মাথা দিয়ে উনি কি করছে, উনি ওই সময় ইফতার করে উনি অটো চালায়। তো অটো নিয়ে বের হয়েছে তখন। তো আমি চিৎকার দেওয়াতে সাথে সাথে কি করছে, উনি লাইট মারছে, লাইট মেরে বলতেছে কে বলে চিৎকার করে এদিকে আসলো। আসার পরে নাকি মানে আমি পরে শুনলাম, আসার পরে উনি সোজা আমাদের বাড়িতে গেল। যাইয়া উনি ধারণা করছে যে আমি হয়তো, তো ধারণা করিয়া তো উনি হচ্ছে যে আমার বাড়িতে গেছে। যাওয়ার পরে বলছে যে কি হয়েছে, চিৎকার শুনে আসলাম। পরে আম্মু বলতেছে যে এরকম, আমি এসে আম্মুর কাছে জানাইছি। তারপর আম্মু বলতেছে যে এরকম ওখানে কি যেন দেখছে। পরে উনি বলতেছে আমি তো চিৎকার শুনছি, শুনে আসার পরে দেখছি যে এরকম এখানে একটা কুকুর মানে বসে আছে কবরের ওপরে। রাসেল ভাই, আমার সিরিয়াসলি এখন পুরো শরীরের পশম দাঁড়ায় আছে। আমার জীবনে ঘটে যাওয়া এমনি স্মরণাপন্ন একটা কাহিনী, আমার মনে হয় না জীবনে কোনোদিন এটা বলতে পারবো। তো হচ্ছে কি উনি বলতেছে আমি ওখানে একটা কুকুর দেখলাম, তো সম্ভবত কুকুর ছিল, কুকুরে একটু সাউন্ড করছে। তখন নাকি আবার কি বাথরুম আসছিল, বাথরুম আসে নাকি কুকুর টুকুর তেমন পাগল হয়,
মানে গ্রাম অঞ্চলে এটা প্রচলিত। তো উনি বলতেছে তেমন কিছু না, এই সময় তো কুকুর পাগল, একটা কুকুর দেখলাম ওখানে বসে আছে, সম্ভবত ওই কুকুরটা সাউন্ড করছে, ও দেখা অন্ধকারে দেখা ভয় পাইছে। তো আমি তো তখন ছোট ছিলাম, তখন তেমন কিছু বলেন নাই। তারপরও ওরা তো বুঝতে পারছে, গ্রাম অঞ্চলের মানুষ হলো, ওরা বুঝতে পারে যে যেহেতু কবরের উপরে এই সময় এরকম সাউন্ড করছে আর পরে এসে দেখছে এটা কুকুর, সেহেতু ওরা মানে নিশ্চিত হয়ে গেছে এটা কোনো অ্যাবনর্মাল জিনিস বা কোনো হান্টেড প্লেস, যেহেতু মানে খারাপ কিছুই হবে। তারপর থেকে রাসেল ভাই আমি পুরো এক সপ্তাহ অসুস্থ ছিলাম। তারপর তেমন কিছু না, জাস্ট অসুস্থ ছিলাম। তারপর আমাকে একটা হুজুরের কাছে নেওয়া হইলো, ওখানে হুজুর কিছু ওষুধ তাবিজ দিল। মোটামুটি তারপর থেকে মানে এখন পর্যন্ত আমার ঘটনাটা স্মরণাপন্ন হলো, ওই ঘটনা থেকে আমার কোনো ক্ষতি হয়নি। তো এই ছিল আমার রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স এবং রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি তানভীর হোসেন সাকিব, বর্তমানে ময়মনসিংহ শহরে আছি এবং একটি ব্যবসার সাথে জড়িত আছি। 2010 সাল থেকে যখন বুথ এফএম শুরু হয় তখন থেকে আমি আপনার একজন বড় ফ্যান। তো পরবর্তী সময়ে যখন বুথ এফএম এর প্রোগ্রামটি বন্ধ হয়ে যায় তখন আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কেননা বুথ এফএম এর ঘটনা শুনতে শুনতেই আমি রাতে ঘুমাতাম। তো সাম্প্রতিক সময়ে বুথ.com নামে একটি চ্যানেল চালু করার পরে আমার একটি ঘটনা আমি শেয়ার করব বলে করা হচ্ছিল না। তো আজকে ময়মনসিংহ স্টুডিওতে এসে আমি আমার কাঙ্ক্ষিত ঘটনাটি শেয়ার করলাম। আসল ভাই, যদি ঘটনাটি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন। ঘটনা শুরু করার আগে আমি ঘটনার কাল জানিয়ে রাখবো। ঘটনাটি মূলত আমি আমার খালার কাছ থেকে শুনেছি। ঘটনাটি ঘটে 1988-89 সালের দিকে এবং ঘটনার স্থানকার হলো ময়মনসিংহর মুক্তাগাছার সাইদপাড়া গ্রামের আওরা বিলকে নিয়ে। তো ঘটনাটি যার সাথে ঘটে ওনার নাম হলো জালাল মিয়া। উনি হলেন আমার খালা দুঃসম্পর্কের চাচার বন্ধু, যার নাম হলো স্বপন চাচা বলে আমরা জানি। তো স্বপন চাচা এবং জালাল চাচা একই গ্রামে থাকতো এবং তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের দুজনের একটা নেশা ছিল, সেটা হলো রাতে বিলে মাছ ধরা। এবং তাদের এই নেশাটা এতই প্রবল ছিল যে মাঝে মাঝে বিলে মাছ ধরতে গিয়ে সকাল পর্যন্ত তারা মাছ ধরত। তো সময়টা ছিল বর্ষাকাল। রাতে চায়ের দোকানে আড্ডা দিতে দিতে স্বপন চাচা এবং জালাল চাচা একটি প্ল্যান করলো যে তারা সামনের বুধবারে অমাবস্যায় রাতে বিলে মাছ ধরতে যাবে। তো জালাল চাচার পায়ে একটি ক্ষত দেখতে পেল স্বপন চাচা, তখন বললো যে তোর তো পায়ে ক্ষত, এই সময় তোর মাছ ধরার দরকার নেই। জালাল চাচা এটা হেসে খেলে উড়িয়ে দিল, বললো যে আমি মাছ ধরবই, তুই আসিস সামনের বুধবার রাতে, আমাকে নিয়ে যাস, আমরা একসাথে তখন বিলে মাছ ধরতে যাব। তো সেই দিনটি আসলো। রাতে তখন জালাল চাচা অপেক্ষা করছিল স্বপন চাচার জন্য। রাত 9টা কি 10টার দিকে আনুমানিক তখন স্বপন চাচা বাহির থেকে দরজায় টোকা দিয়ে বলল, আমি আসছি, তুই তাড়াতাড়ি বের হ। তো জালাল চাচা তার মাছ ধরার উপকরণ নিয়েই প্রস্তুতি ছিল। আর জালাল চাচার একটি বদভ্যাস ছিল, সেটা হলো ধূমপান করার। উনি তখন লুঙ্গিতে বিড়ি এবং দিয়াশলাই গেজে হেজাক বাতি নিয়ে বেরোয় পড়ল। স্বপন চাচাকে দেখে উনি বলল যে, কিরে, বর্ষাকালে তোর কি শীত অনেক বেশি লাগে, তুই চাদর মুড়ি দিয়ে আসলি? স্বপন চাচা বলল, এই তো। তারপর জালাল চাচা কোনো কথা না বলে বলল, চল আগাই। তো স্বপন চাচা আগে আগে যাচ্ছিল আর জালাল চাচা পিছনে কথা বলছিল। স্বপন চাচা তেমন কোনো উত্তর পাচ্ছিল না। সে একসময় বিরক্ত হয়ে জালাল চাচা একটি বিড়ি ধরালো। তো স্বপন চাচা বলল, বিড়ি বিলে গিয়ে ধরাইস, এখন আপাতত বন্ধ কর। জালাল চাচা বললো, আচ্ছা যেহেতু ধরিয়ে ফেলছি এটা কিনি। তো হাঁটতে হাঁটতে জালাল চাচা স্বপন চাচা বিলে গিয়ে বসলো। তো প্রায় 20 মিনিট পর গিয়ে তারা বিলে গিয়ে বসলো। স্বপন চাচা তখন জালাল চাচাকে বলে যে,
আজকে আমরা বিলের পশ্চিম দিকে মাছ ধরবো। তো জালাল চাচা দেখলো যে স্বপন চাচার হাতে মাছ ধরার কোনো উপকরণ নেই, কুচ থালা। তো তখন জালাল চাচা বলল, তোর তো উপকরণ কিছুই আনিস নাই, তো তুই এইসব না এসে কিভাবে মাছ ধরবি? তো স্বপন চাচা তখন একটু রহস্যময় হাসি দিয়ে বলল যে আজকে আমি মাছ ধরবই, তুই দেখিস কিভাবে মাছ ধরি। তখন জালাল চাচা বললো ঠিক আছে। তো জালাল চাচা বললো পশ্চিম দিকটা তো আগে শুনেছি যে ওই দিকটা ভালো না, ওদিকে মনে হয় না যাওয়াই ভালো। স্বপন চাচা একটু হাসে বললো না, আজকে ওদিকে অনেক মাছ উঠবে, তুই আমার সাথে আয়। তো জোরাজোরির এক সময় জালাল চাচা যেতে বাধ্য হলো। লিসেনার্স বলে রাখি যে বিলের ওই পশ্চিম দিকটা ছিল অনেকটা কর্দমাক্ত, আর ওইখানে জনমানবহীন শূন্য, কোনো বসত বাড়ি ছিল না। ওখানে কিছু তাল গাছ ছিল। ওই জায়গায় যাওয়ার পরে জালাল চাচা তার হেজাক বাতি দিয়ে যখন কুচ দিয়ে মাছ ধরতেছিল, অবাক করা বিষয়, প্রত্যেকটা কুচ মারার পরেই দেখি মাছ আটকে যাচ্ছে। আর স্বপন চাচা পিছন থেকে বলল যে তুই সামনে গিয়ে একটা কুচ মার। অর্থাৎ স্বপন চাচা যেখানে যেখানে বলছিল জালাল চাচা ওই জায়গাগুলোতেই কুচ মারছিল, এবং অবিশ্বাস্য বিষয় যে ওই জায়গাগুলা থেকেই সে মাছ উঠতেছিল। তো জালাল চাচা তো আনন্দে আত্মহারা, সে তখন তার হুঁশ জ্ঞান নাই। স্বপন চাচা কই গেল না গেল, সে তখন কুচ দিয়ে মাছ ধরতেই ছিল। তো এক পর্যায়ে তার যে মাছ ধরার থালা ওটা ভরে গেল, এবং জালাল চাচা তখন হুঁশ ফিরল, আরে স্বপন কোথায়? তখন সে স্বপনকে ডাক দিল, কিরে স্বপন তুই কোথায়? তখন স্বপন বলল যে এই যে আমি। তার বললো তুই কি এতক্ষণ আমার মাছ ধরা দেখলি? হ্যাঁ, আমি এতক্ষণ মাছ ধরা দেখছি, এবার আমারটা দেখ। তখন স্বপন চাচা করলো কি যে এক লাফ দিয়ে বিলের মাঝখানে একটু গভীরে গিয়ে সে ডুব দিল। তো জালাল চাচা এটা থেকে কিছুটা অস্বস্তি বোধ করলো যে কিভাবে এক লাফে সে বিলের মাঝখানে চলে গেল। তো 10 থেকে 15 মিনিট পর স্বপন চাচা একটা বিশাল বড় মাছ সে উঠালো, এবং জালাল চাচার দিকে তাকিয়ে বলল, এত বড় মাছ ধরেছি দেখছিস? তো ওই মাছটা জালাল চাচার দিকে ছুঁড়ে মারলো, যেন মনে হলো যে একটা ক্রিকেট বল শূন্যে যেমন ছুঁড়ে মারে। তো জালাল চাচা এটা দেখে আরেকটু ভরকে গেল যে এত বড় মাছ ওজনের, এটা কিভাবে সম্ভব ছুঁড়ে মারা। তখন জালাল চাচা বলল, আচ্ছা এর থেকে আরেকটা বড় মাছ তুই ধরে দেখাতো। স্বপন চাচা তখন আবার ডুব দিল, এবং প্রায় 15 থেকে 20 মিনিট পরে সে আবার পানির উপরে উঠে এসে এর থেকে প্রায় দ্বিগুণ সাইজের একটি মাছ সে জালাল চাচাকে দেখে বলল, দেখছিস? তো জালাল চাচা এটা দেখে একটু ভয় পেয়ে গেল। সে ভাবলো যে স্বপন তো কখনো পানির নিচে 2 মিনিটের বেশি ডুব দিয়ে থাকতে পারে না, তাহলে এটা কে? তার মাঝখানে একটু ভয় আর একটু অস্বস্তি ঘিরে ফেললো। ওই যে বড় মাছটা ধরলো ওটাও সে এমন ভাবে ছুঁড়ে মারলো যে এটা কিছুই না তার কাছে। তখন জালাল চাচার মনে একটু সন্দেহ বাঁধতে শুরু করলো যে আসলেই স্বপন নাকি অন্য কেউ। তখন স্বপন চাচা একটি ভিতকুটে হাসি দিয়ে বলল যে তুই যা ভাবছিস আমি তো সেই। তখন জালাল চাচা দেখলো যে সে যেখানে দাঁড়িয়ে আছে সেটা ছিল পুরো কাদা, এবং তার পা দুটো কাদায় ডেবে গেছে। তো উনি পিছনে ফিরে যাওয়া শুরু করবে যে আমি এই জিনিসটা থেকে নিজেকে তাড়াতাড়ি মুক্ত করতে চাই। তখনই স্বপন চাচা কি করলো যে পানির উপর দিয়ে এক লাফ দিয়ে শূন্যে ভেসে জালাল চাচার উপরে এসে ঝাঁপিয়ে পড়লো। জালাল চাচা এটা দেখে খুব ভয় পেল, যদিও তিনি অনেক সাহসী ছিলেন, তবুও তিনি তার মানসিকভাবে নিজেকে ধরে রাখ, যত যাই হোক আমার এটা থেকে নিজেকে আজকে রক্ষা করতেই হবে। এই সময় উনি দেখলো যে স্বপন চাচা রূপী যে এন্টিটি সেটা কুকুরের রূপান্তরিত হলো, অর্থাৎ কুকুরের সাইজ থেকে অনেক বিশাল, এবং দাঁতগুলো সোচালো, এবং হাতে অনেক বড় বড় নখ। এটা দিয়ে স্বপন চাচার গায়ে আঁচড় মারতে শুরু করলো এবং পানির দিকে টানতে শুরু করলো। স্বপন চাচার হাত থেকে হেজাক লাইটটা পড়ে যাওয়াতে সে তার পুষটা খুঁজে পাচ্ছিল না। তো জালাল চাচা তারপরে হাতরাতে পুষটা খুঁজে পেল। অনেকক্ষণ দস্তাদস্তি হয়েছিল এখানে। জালাল চাচা পরে কি করলো, স্বপন চাচা রূপী ওই জানোয়ারটার দিকে পুষ দিয়ে আঘাত করলো। তো ওই জানোয়ারটা তখন গোংরাতে অদৃশ্য হয়ে গেল।
জালাল চাচা অনেকটাই দুর্বল হয়ে গেছিল এবং তারপরে কোনো মতে ওখানে উঠে হাতে এক মুঠো কাদা নিয়ে উপরে উঠে কোনো রকমে হেজাক বাতিটা নিয়ে একটা শুকনা জায়গায় দাঁড়িয়ে সে কাদা মুঠো করে সূরা ইয়াসিন এবং সূরা ফাতিহা পড়ে ওই কাদাতে ফু দিয়ে সে একটি বৃত্ত বলয় করলো। তো জালাল চাচা গ্রামের যারা বয়স্ক ছিল তাদের কাছ থেকে শুনেছে যখন এরকম কোনো একটা ভৌতিক ঘটনা বা কোনো কিছুর সম্মুখীন হয় তখন এই কাদাতে ফু দিয়ে সূরা পড়ে বৃত্ত করলে নাকি সেটা সুরক্ষা বলয় হিসেবে কাজ করে। তো জালাল চাচা বললো যে আজকে যদি আমি এখান থেকে যেতে চাই তাহলে আমার মৃত্যু নিশ্চিত, কেন ওই জায়গাটা ছিল জনমানব শূন্য, তাকে ডাকলেও কাউকে এখানে পাওয়া যাবে না, আর ওদূরে কিছু তাল গাছ দাঁড়িয়ে আছে। তো সে ভাবলো যে আমি আজকে বৃত্ত বলয় করে সারা রাত কাটিয়ে দিব। তো বৃত্ত বলয় করে সারা রাত কাটিয়ে দিল। কিছুক্ষণ নীরব থাকার পরে বর্ষাকাল, চারদিক নীরব, ফুটফুটে অন্ধকার, হেজাকের ক্ষীণ আলোয় তখন দেখতে পেল যে আকাশটা বিজলি চমকাচ্ছে, বৃষ্টি হবে, প্রচন্ড বিজলি চমকাচ্ছে, একটু পরে গর্জন দিয়ে মনে হয় বৃষ্টি পড়তেছে। কিন্তু অবাক করা বিষয় হলো যে বৃষ্টির কোনো ফোঁটা তার বৃত্ত বলয়ের ভিতরে পড়ছে না। হেজাকের ক্ষীণ আলোয় দেখতে পেল যে আসলে ওটা বৃষ্টি না, ওটা মনে হলো যে রক্ত বৃষ্টি। চারপাশের মাটিগুলো যেন রক্তে লাল হয়ে গেছে, প্রচন্ড বাতাসে মনে হলো যে তাল গাছের মাথাগুলো ভেঙে পড়বে, আর বিলের পানি যেন মনে হচ্ছে সুনামির মতো শূন্যে ভেসে উঠল। তো জালাল চাচা এটা দেখার পর অনেকটা ভয় পেল এবং চোখ বন্ধ করে সূরা পড়তে লাগলো, যতক্ষণ পারে নিজেকে ধরে রাখার চেষ্টা করলো। এক সময় আস্তে আস্তে আবার চারপাশটা নীরব হয়ে গেল এবং তিনি চোখ খুলল। সময়ের সাথে সাথে হেজাক বাতিও আরো ক্ষীণ হয়ে আসলো। তখন এক দমকা বাতাসে তার হেজাক বাতিটাও নিভে গেল। তো ভয়ঙ্কর বিষয় তিনি দেখলো যে তার থেকে 10-15 হাত দূরে দুটো রক্তবর্ণ চক্ষু তাকিয়ে আছে। কিছুক্ষণ দুটো চোখ থেকে চারটি থেকে 8টি ক্রমাগত বাড়তেই লাগলো এবং মনে হলো যে চারপাশে রক্তচক্ষু যে এন্টিটি সেটা যেন বাড়তেই লাগলো এবং মনে হচ্ছিল যে তার বৃত্তবলের ভিতরে আসার চেষ্টা করছে এবং বৃত্তবলের চারপাশে তারা সার্কেলিং করে করে গরু যেমন জবাই করলে গোঙানি দেয় ঠিক সেরকম গোঙাচ্ছে এবং গোঙানির যে আওয়াজটা তীব্রতর হচ্ছে, যেমন ঘর ঘর করে গোঙাচ্ছে এবং এই তীব্রতর হতে হতে এমন তীব্রতর হচ্ছে যেন তার কানের পর্দা ফেটে যাবে, আর এত ভয়ঙ্কর পরিবেশটা সৃষ্টি হয়েছিল। তো জালাল চাচা এত কিছু মাথায় দিতে পারলো না। তিনি কি করলো, চোখ বন্ধ করে কান দুটো হাত দিয়ে ঢেকে আজান দেওয়া শুরু করলো। এক সময় আস্তে আস্তে শব্দগুলো বাতাসের সাথে মিলে গেল এবং দেখলো যে কোনো বৃষ্টি তো হয়ই নাই, কোনো পানি ছিটে ফোটা নাই। তো জালাল চাচা তখন ভাবলো যে আমি একটু বৃত্তের বাইরে গিয়ে দৌড় দিব। তো জালাল চাচা যখনই বৃত্তের বাইরে পা রাখলো মনে হয় তার শরীরে একটা বিদ্যুৎ চমকানোর মতো একটা অনুভূতি সে পেল। তখন জালাল চাচা বললো যে না, আমি যদি আজকে বৃত্তের বাইরে যাই তাহলে আমি আজকে নিশ্চিত মারা যাব। তো সে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ওখানে, মনে হচ্ছিল সবকিছুই যেন নর্মাল, কিছুই ঘটছে না তার সাথে। হঠাৎ করে একটা বাতাসের স্ফুলিঙ্গ যেন চারপাশে ঘুরছে, তার স্ফুলিঙ্গ চারপাশে ঘুরছে এবং বাতাসটা আস্তে আস্তে যেন একটা অবয়বে রূপান্তর হল। অবয়বটা এমন যে কালো আলখেল্লা পরা এবং চোখ দুটো যেমন রক্তবর্ণ, যেমন চোখ ঠিক রক্তবর্ণ এবং চোখ দিয়ে যেমন লাল বর্ণের বের হয়ে আসতেছে। জালাল চাচা তখন সাহস নিয়ে বলল যে তুমি আমার কাছে কি চাও, আমি তোমার কি ক্ষতি করেছি? তখন ওই অবয়বটা কিছু বলল না, শুধু হাসলো এবং হুট করে এই অবয়বটা মিলিয়ে গেল বাতাসের সাথে। কিছুক্ষণের মাঝখানেই জালাল চাচা দেখলো যে অবয়বটা তার কাছাকাছি এসে শূন্যে বাসে একটি বড় আকৃতির শিয়াল অবয়বটা যেমন এক হাত দিয়ে ধরে
আছে। একটু পরে এই অবয়বটা শিয়ালের মাথাটা দেহ থেকে ছিঁড়ে ফেললো, যেমনটা মনে হয় যে একটি কাগজ যদি আমি মাঝখান দিয়ে বরাবর ছিঁড়ে ফেলি, ঠিক তেমন মনে হলো ছিঁড়ে ফেললো। আর অবয়বটা তার মুখ দিয়ে ওই শিয়ালের ধর থেকে রক্তগুলো চুষে চুষে খেলো। খাওয়ার পরে ওই ছুঁড়ে ফেললো এবং মাটিতে যে রক্তগুলো পড়েছিল অবয়বটা জিহ্বা দিয়ে চাটতে চাটতে লাগলো। আর তখন অবয়বটি প্রথমবারের মতো তার আসল রূপ সশরীরে জালাল চাচার সামনে এসে দেখালো। জালাল চাচা দেখে অত্যন্ত ভয় পেল, কেননা অবয়বটির মুখ ছিল পোড়া আর চোখ দুটো ছিল রক্তবর্ণ, যেন চোখ দিয়ে আলু ঠিকরে পড়বে এরকম রক্ত, আর পুরা গন্ধ আসতেছিল, আর তার সারা শরীরে কাঁটাযুক্ত। তখন অবয়বটি হু হু করে এসে বলল যে তোর পায়ে যে ক্ষতটা হয়েছে কিভাবে হয়েছে তুই জানিস না? পরে জালাল চাচা বলল, হ্যাঁ, আমি কিছুদিন আগে বিলে মাছ ধরতে গিয়ে পানির নিচে হয়তো কোনো ধারালো কিছুর সাথে লেগে কেটে গেছিল। তারপর অবয়বটা বলে যে যখন তো কাটছিল তখন রক্তগুলো পানিতে ভাসছিল, তখন আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম, সেই সময় আমি বাতাসে তো রক্তের ঘ্রাণ পাই। আমি হলাম রক্ত পিচাস, রক্ত খাওয়াই আমার নেশা, যার রক্ত আমার নাকে যায় তাকে আমি খেয়েই ছাড়ি, আজকে তুইও বাঁচবি না। তো পিচাসটা বলে যে আমি এখানে প্রায় 200 বছর ধরে আছি, ওই তাল গাছগুলা দেখছিস, আমি বাস করি। আমি এখানকার যত গবাদি পশু আছে সবগুলার রক্ত খেয়ে আমি বেঁচে আছি। তোর রক্তের নেশা আমার নাকে গেছিল ওই দিনই, কিন্তু আমি তোকে মারতে পারি নাই, আজকে সেই সময় সুযোগ আসছে, আজকে তোর রক্ত আমি খেয়েই ছাড়ব। তো ওই যে রক্ত পিছাস ওটা শুনে ভাসতে ভাসতে খুব কুৎসিত ভাবে, এত দুর্গন্ধ, আর তার চেহারা দেখে মনে হবে এটা ধরে রাখার মতো না। ওই পিশাচটা শুনে ভাসতে ভাসতে প্রায় কাছে বৃত্তের কাছে আসলো, তখনই জালাল চাচা আল্লাহু আকবার বলে মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে পড়লো। তো জালাল চাচার জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পরে দেখে যে তার চারপাশে স্বপন চাচা, তার স্ত্রী এবং গ্রামবাসী এবং হুজুর ছিল। তো জালাল চাচার যে এতক্ষণ ঘটনাটা ঘটলো এটা গ্রামবাসী এবং সবাইকে এটা বললো যে কি কি ঘটনা ঘটেছিল ওই রাতে। তো তারপরে স্বপন চাচা বললো যে না, ওই দিন রাতে আমি আসি নাই, কারণ আমার বাচ্চা অনেক অসুস্থ ছিল, জ্বরে আক্রান্ত ছিল। তো জালাল চাচার স্ত্রী বলল যে ওই দিন তুমি আসাতে আমি স্বপন চাচার বাসায় গিয়েছিলাম, তো গিয়ে দেখি যে স্বপন চাচা আছে, তাহলে যে তোমাকে নিয়েছিল ওইকে? তো স্বপন চাচা এটা শোনার পরে বলল যে ওই দিন তো আমি যাই নাই। তো স্বপন চাচা তাড়াতাড়ি গ্রামবাসীদের নিয়ে বিলের দিকে গেল এবং গিয়ে দেখে যে তোমাকে ওই তাল গাছের নিচে সবাই আবিষ্কার করলো বিবস্ত্র অবস্থায়। তো তারপরে এই যে এনে তোমাকে হুজুরে রুকায়া করে হলো, তারপর তোমার এই জ্ঞান ফিরল। তো মর্মান্তিক বিষয় হলো লিসেনার্স যে জালাল চাচা জ্ঞান ফিরল, কিন্তু প্রচন্ড জ্বরে সে ভুগছিল এবং অনেকদিন জ্বরে ভোগার পরে সে এই পৃথিবী ছেড়ে চলে গেল। আর যখন সে পৃথিবী ছেড়ে চলে গেল, তার মৃত্যুর সময় তার পুরো শরীর সাদা ছিল এবং চোখগুলো লাল রক্তবর্ণ ছিল, এবং এটা দেখে অনেক গ্রামবাসীও খুব ভয় পেয়েছিল। আর স্বপন চাচা যখন যে ঘটনাটি বলছিল তখন সে শুধু আফসোস করছিল যে ওদিন রাতে যদি আমি জালালের বাসায় যেতে পারতাম তাহলে হয়তো বা তার এরকম ঘটনা ঘটতো না। তো লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে যেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব সেই ঘটনাটি আমাকে বলেছেন লুনা আপুর হাজব্যান্ড। লুনা আপুকে আপনারা অনেকেই চিনে থাকবেন, কারণ আমির আপুর ঘটনা সহ বেশ কয়েকটা ঘটনা লুনা আপু আমাকে দিয়েছিলেন। আমির আপুর ঘটনাটা ছিল একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, তো ওনার কাছ থেকে আসলে আমি ম্যাক্সিমাম বিদেশি ঘটনাগুলি পেয়ে থাকি। তবে আজকের ঘটনাটি আমাকে বলেছেন লুনা আপুর হাজব্যান্ড আরিফুল ভাই। ঘটনাটি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, এবং যদি আমার বলায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। চলুন আমরা চলে যাই সরাসরি ঘটনার দিকে। আজকে থেকে প্রায় 6-7 বছর আগের কথা।
ওই টাইমে ওনারা আমেরিকাতে বা কানাডাতে স্থায়ীভাবে বাসিন্দা হয়ে গিয়েছেন। দেশে ওনাদের খুব বেশি একটা আসা হয় না। বিভিন্ন টাইপের অকেশন, যেমন বিয়ে, ঈদ, এরকম অকেশনে মাঝে মাঝে খুবই কম, মানে বছরে একবার বা দুইবার ম্যাক্সিমাম ওনাদের আসা যাওয়া হতো দেশে। তো এই টাইমটা যখন হয়, মানে ঘটনার যেই ওই টাইমে ওনারা একটা বিয়ের দাওয়াত পান, যেটা ছিল আসলে আসিফুল ভাইয়ের মামাতো বোনের বিয়ে। এবং ওই টাইমে আসিফুল ভাইয়ের নিজের বিয়ে হয়নি আপুর সাথে। তো উনি ওনার ফ্যামিলি নিয়ে, ওনার 2 বোন এবং ওনার আরেকটা ভাই, ওনার টোটাল 4 ভাই বোন, সবাই মিলে মা বাবা সহ ওনারা দেশে পড়েন। ওনাদের গ্রামের বাড়িটা ছিল ঝিনাইদহের কোনো একটা গ্রামে, যে গ্রামের নামটা উনি আমাকে বলতে নিষেধ করায় আমি এখানে উল্লেখ করতে পারছি না। তো ওনারা যখন গ্রামে ফেরত আসেন বহু বছর পরে, ওনাদের অনুভূতিটি একটু অন্যরকম। যে সেই কাঁচা রাস্তা, মাটির ঘর, এই জিনিসগুলি এখনো তো আসলে খুব বেশি একটা গ্রামে দেখা যায় না, তবে ওনাদের ওই জায়গায় এই জিনিসগুলি তখনও কিছু কিছু বাড়িতে ছিল। তো ওনাদের বেশ ভালো একটা অনুভূতি হয় যে এতদিন পরে গ্রামে আসলাম, উড বি ফান, ইট উড বি ভেরি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর আস। এরপরে ওনারা বিয়ের জন্য যখন সেই বাড়িতে উপস্থিত হলেন, ওনার মামা বাড়িতে, তখন ওনার মামা বাড়ির লোকেরা ওনাদের থাকার একটা বন্দোবস্ত করার ব্যবস্থা করছিলেন। গ্রামের বিষয়টা আসলে হয় কি, বিয়ে বাড়িতে অনেক মানুষ আসে, তো তাই আসলে বিভিন্ন ঘরে গ্রামের মানুষের সবাই যেহেতু খুবই পরিচিত এবং একজন একজনের সাথে খুব ভালো একটা সম্পর্ক থাকে, সেই সুবাদে সবাই একজন একজনের ঘরেই থেকে যায়। আত্মীয় স্বজন আসলেও একজন একজনের ঘরে স্টে করে। তো যেই লোকটার কাছ থেকে আসিফুল ভাইয়ের পরিবারের থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেই লোকের কাছে যখন আসিফুল ভাইয়ের মামা ওনাকে নিয়ে যান, তখন ওনার মামাকে সেই ব্যক্তিটা বলে যে আসলে ওনাদের তো আমাদের বাসায় রাখার কথা ছিল, কিন্তু আসলে আমি এটা এখন পারছি না, বিকজ আমার বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসে, তো এই কারণে আসলে আমি আমার বাসায় তো রাখতে পারছি না, বাট একটু সামনে আমার আরেকটা পৈতৃক ভিটা আছে, সেই ভিটেটা খালি পড়ে আছে, ওখানেই আমি ওনাদেরকে রাখার ব্যবস্থা করতে পারি। মামাও কিছুটা আসলে ইতস্তত বোধ করছিলেন যে আগে একটা ব্যবস্থা করার কথা ছিল, ব্যবস্থাটা হয়েও গিয়েছিল, বাট এখন যেহেতু এই প্রবলেমটা, সো উনি আসলে এই প্রবলেমটাকে খুব বেশি একটা মানে ভালো নজরে নেননি, যেহেতু এই ব্যক্তিটা কথা দিয়েছিল। তারপরে অগত্যা যেহেতু থাকতেই হবে, সেহেতু মামার কাছ থেকে চাবি নিয়ে নিলেন আরিফুল ভাইয়ের ফ্যামিলি, এবং মামাও সাথে গেলেন সেই ঘরের ভেতরে। ঘরটাতে যখন ওনারা ঢুকলেন বা ঘরের আশেপাশে যখন ওনারা প্রথম যাচ্ছেন, তখন মোটামুটি প্রায় ওনাদের সন্ধ্যার পরে, মাগরিবের পরে অন্ধকারই হয়ে গেছে। ওনারা যখন গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন ওদের ভালোই লাগছিল যে বহুদিন পরে গ্রামে আসলাম, এরকম কাঁচা রাস্তা, অন্ধকার রাস্তা, এটা এটা অন্য ধরনের একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স ওনাদের কাছে, যেহেতু ওনারা বিদেশে থাকেন। তো যখন ওই ঘরটার কাছাকাছি ওনারা গেলেন, লণ্ঠনের আলোতে দেখা যাচ্ছে ঘরটা মানে খুবই ভয়ানক লাগছে। ফিলস লাইক ইটস এ ক্রিপি প্লেস। বহুদিন যাবৎ হয়তো বা এই বাসায় কেউ থাকে না, বা এই এলাকা বা বাসার আশেপাশের যে জায়গাগুলি, সেগুলোর কেউ কোনো যত্ন নেয় না। ওনাদের কিছুটা ভয়ই লাগলো বাসাটা দেখে, বাট তারপর ওনারা চিন্তা করলেন যে আসলে আমরা তো মডার্ন মানুষ, সো উই ডোন্ট বিলিভ অল দিস লাইক ঘোস্ট বা জিন টাইপের কোনো কিছু ওনারা আসলে বিশ্বাস করতেন না কখনোই। ঘরের দরজার তালাটা খোলা হলো এবং ওনারা ভেতরে গেলেন। ভেতরে দেখলেন মোটামুটি গ্রামের ঘরগুলো যেরকম হয়, গতানুগতিক গ্রামের ঘর থেকে এই ঘরটা কিছুটা ডিফারেন্ট। মানে এই ঘরটার ভেতরে মোটামুটি 5-7টা ইন্ডিভিজুয়াল রুম বা কামরা আছে। তো যখন যেই ব্যক্তি এই ঘরটাতে ওনাদেরকে থাকতে দিলেন, সেই ব্যক্তি বলেছিলেন যে এই ঘরটা ছিল আসলে যুদ্ধ পরবর্তী একটা ধ্বংসাবশেষের মতো বলতে গেলে ঘর। এই ঘরটা আসলে একটা হিন্দুয়ানা বাড়ি ছিল। বাড়ির যে মালিক ছিল উনি হিন্দু ছিলেন, এবং দেশ বিভাজনের পরে উনি আসলে এখান থেকে চলে যান, বা কোনো কারণে হয়তো বা ঘরটা খালি পড়ে থাকে, এবং পরবর্তীতে ঘরটা আসলে আসিফুল ভাইয়ের মানে আরিফুল ভাইয়ের মামার যে বন্ধু যিনি এই ঘরটা থাকতে দিয়েছেন, উনি এই ঘরটা আসলে কোনো না কোনো ভাবে অ্যাকোয়ার করেন বা ওনার পৈতৃক সম্পত্তিতে পরিণত হয় কোনো না কোনো ভাবে কেনার পরে। ঘরের ভেতরে যখন ওনারা ঢুকলেন, তখন দেখলেন যে 5-6টা বা 7টা কামরা, এবং প্রতিটা কামরার মধ্যে বিছানা লাগানো থাকে, মানে কিরকম কাঠের বিছানা, ওগুলো অনেক পুরাতন, এবং বিছানার উপরে যে বেডশিট গুলি আছে এগুলো ধোলা, একেবারে অবস্থা খারাপ।
খুবই জঘন্য একটা পরিস্থিতি ঘরের ভেতরে। তো ওনারা চিন্তা করলেন যে এত দূর থেকে জার্নি করে আসলাম, এখন আবার এগুলি পরিষ্কার করে থাকতে হবে। তো অগত্যা ওনারা আরো কয়েকজন লোক নিয়ে ঘরটাকে পরিষ্কার করালেন। কিন্তু ঘরের সবার ডান পাশে রান্নাঘরের ঠিক অপোজিটে একটা রুম আছে, যে রুমটাকে বলেছেন, যে ব্যক্তি দিয়েছেন ঘরটা, উনি বলেছেন ইটস এ স্টোর রুম, এটা একটা স্টোর রুম এবং এই ঘরটাতে কারো থাকার কোনো আসলে দরকার নেই, বিকজ এই ঘরটা বাইরে থেকে তালা দেওয়া এবং এই তালার চাবি ওনাদের কারো কাছে নেই। সো এটা স্টোর রুম, এখানে বিভিন্ন জিনিসপত্র, আসবাবপত্র বা ভাঙা জিনিসপত্র রাখা। এই কারণে আসলে ওই ঘরটা খুব বেশি একটা মানে সবার নজরে আসেনি। সবাই এই কথাই ভেবেছেন যে হ্যাঁ, স্টোর রুম যেহেতু গ্রামের বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকতেই পারে, তো আমাদের আসলে এই জায়গায় বেশি একটা মানে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওনারা ঘর পরিষ্কার করার পরে নিজেদের রুম ভাগ করে নিলেন। এক রুমে আরিফুল ভাই এবং ওনার ছোট ভাই, এবং আরেক রুমে ওনার মা বাবা, এবং আরেকটা রুমে ওনার 2 বোন। এই 3টা রুম ওনারা ডিসাইড করে নিলেন যে ওনারা থাকবেন। তো রাতের বেলা যখন ওনারা সবাই খাওয়া দাওয়া করে আসলেন বিয়ে বাড়ি থেকে, ওনাদের ঘুমানোর টাইম হলো, সবাই শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে আরিফুল ভাই ওনার মোবাইলে অনেক মুভি ডাউনলোড করে নিয়ে এসেছিলেন এবং এই মুভিগুলো উনি দেখছিলেন। তো মুভি দেখতে দেখতে একটা পর্যায়ে ওনার মনে হলো ঘরের ভেতরের বাতাসটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল, মোটামুটি বেশ ঠান্ডা। যদিও শীতকাল ছিল, কিন্তু ঘরের ভেতরটা এত ঠান্ডা ছিল না তখন। উনি বিষয়টাকে খুব একটা মনে নেননি। উনি চিন্তা করলেন উইন্টার মর্নিং, নিয়ারলি মর্নিং, যেহেতু রাত হয়ে গেছে AM, সো এই টাইমে আসলে ঠান্ডা থাকতেই পারে, ইটস নট এ বিগ ডিল। তো উনি জিনিসটাকে ইগনোর করা স্টার্ট করলেন। বাট হঠাৎ করে শুয়ে শুয়ে উনি শুনলেন কি, যে ওই যে স্টোর রুম, ওই স্টোর রুমের দরজাটা হালকা খোলা হলো। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে ওনারা যে রুমটা ডিসাইড করেছিলেন সেই রুমটা ছিল সেই স্টোর রুমের একেবারেই পাশে। তো উনি শুনতে পেলেন যে স্টোর রুমের দরজাটা খুলছে এবং দরজা দিয়ে কেউ বাহিরে বেরিয়ে আসছে, এবং বেয়ার ফুটেড বা খালি পায়ে যদি ঘরের ভেতরে কেউ হাঁটে যেরকম একটা সাউন্ড হওয়ার কথা, ওরকম একটা সাউন্ড উনি পাচ্ছেন, যে ভেতর থেকে কেউ বেরিয়ে আসছে। এবং ফুটস্টেপটা আস্তে আস্তে ওনার ঘরের সামনে এসে থেমে গেল। উনি কিছুটা ভয় পেলেন, চিন্তা করলেন যে এই ঘরে তো আমরা বাদে আর কেউ নেই, বোনেরা সবাই ঘুম, আম্মু আব্বু ঘুম, আমার ভাইও ঘুমাচ্ছে, দেন এই লোকটা আসলে কে, বা ঘরের ভেতর আর কে আসছে, বাইরে থেকে কেউ আসছে কিনা বা মামা আসছে কিনা। উনি নিজের ঘরের দরজার সামনে গেলেন, যে রুমে উনি ঘুমাচ্ছিলেন, এবং জোরে চিৎকার করে ডাকলেন, মামা মামা তুমি এসছো নাকি? কিন্তু বাহির থেকে কোনো ধরনের কোনো সাউন্ড নেই, কেউ কোনো কথা বলছে না। উনি চিন্তা করলেন হয়তো বা এটা আমি জার্নি করে আসছি, এটা আমার মনের ভুল হতে পারে, সো এটা কোনো বড় কোনো বিষয় না। তো উনি বিষয়টাকে ইগনোর করে আবার ঘরে শুয়ে পড়লেন। হঠাৎ করে উনি দেখলেন কি, যে ওনার যে দরজাটা রুমের উনি বন্ধ করেছেন, মানে চিটকেনি মেরে উনি বন্ধ করেছেন, সেই চিটকেনিটা আস্তে আস্তে হঠাৎ করে নিজে থেকেই খুলে গেল। মানে খুবই আশ্চর্যজনক ভাবে চিটকিনিটা খুলে গেল, এবং দরজাটা যখন একটুখানি ফাঁকা হলো, উনি দেখতে পেলেন শ্যাডো টাইপের কিছু একটা। যেহেতু রুমের ভেতরে হ্যারিকেন জ্বলছিল, ওই হ্যারিকেনের আলোটা যদি কোনো কিছুর উপরে পড়ে, অপোজিট সাইডে আসলে একটা শ্যাডো পড়ে। তো উনি দেখতে পেলেন ওনার দরজার পেছনে একটা লম্বা বড় একটা শ্যাডো পড়ছে। শ্যাডোটা লম্বা হওয়ার কারণে, হ্যারিকেনটা অনেক দূরে থাকার কারণে শ্যাডোটা লম্বা দেখা যাচ্ছে, নর্মালি আসলে যেটা হয়। উনি ভাবলেন যে ওনার আম্মু আব্বুই আবার এলো কিনা, কিন্তু উনিও ভাবলেন যে আমার ঘরের ভেতরের চিটকিনি কিভাবে খুলে যায়, এই লক কিভাবে খুলবে। উনি উঠতে যাবেন, ওই টাইমে উনি খেলেন সর্বোচ্চ একটা ধাক্কা। দরজা তো খোলা, বাট দরজার মধ্যে ঠক ঠক করে নক হচ্ছে, এবং কেউ ঘরের ভেতরে প্রবেশ করলো। উনি দেখতে পেলেন 3টা নক করার পরে কেউ ঘরের ভেতরে প্রবেশ করলো। উনি দেখলেন কালো কালারের একটা শ্যাডো, বাট শ্যাডোটার আকার আকৃতি উনি কিচ্ছু বুঝতে পারছিলেন না। বাট উনি আমাকে যতটুকু বলেছেন, ইটস মোর লাইক হিউম্যান শ্যাডো, মানুষের মতো একটা শ্যাডো। এই জিনিসটা আস্তে আস্তে ঘরের ভেতরে এন্ট্রি করলো। এই জিনিসটা যখন ঘরের ভেতরে আসলো, ওনার কাছে মনে হলো রুমটা আরো অনেক বেশি ঠান্ডা হয়ে গেল। এতটা ঠান্ডা যে উনি আসলে দমও নিতে পারছেন না, ওনার বডিতে বলতে গেলে ফ্রস্ট বাইটের মতো অবস্থা। উনি আয়াতুল কুরসি পড়া স্টার্ট করলেন, এবং তখন উনি ওনার কানে কানে একটা শব্দ শুনতে পেলেন, আমার ঘরে যেহেতু এসছো, আমার নিয়ম মতো থাকতে হবে, না হলে তোমাদের সবার ক্ষতি। কথাটা যেন মনে থাকে। এই কথা উনি শোনার পরে মোটামুটি ভালো ভয় পেয়ে গেলেন। উনি চিন্তা করলেন এই কথাটা কে বলল,
কেনই বা বলল, ঘরটাই বা কার? এই সমস্ত চিন্তা করে উনি হঠাৎ করে ঘুম থেকে উঠতে যাবেন, মানে ঘুমাননি উনি, তখন তন্দ্রা টাইপের মতো অবস্থায় ছিল ওনার, কেন উনি বলতে পারছেন না আসলে। উনি যখন বিছানা থেকে উঠলেন, ওঠার পর উনি দেখলেন যে ঘরের তাপমাত্রা টোটালি নর্মাল এবং ঘরের যেই ডোর ওটাও লাগানো, বাট চিটকিনি যেটা আছে ওটা খোলা। রাতের বেলা ওনার তখন চিন্তা হলো যে কি হলো, আমি কি স্বপ্ন দেখলাম কিনা আমি বুঝতে পারছি না। তারপর উনি ওনার ছোট ভাইকে ডাকলেন যে ভাই ওঠ, আমি একটু ওয়াশরুমে যাবো, আমার তো একটু ভয় করছে, চল আমার সাথে। উনি অনেকক্ষণ ডাকার পর ওনার ছোট ভাই ঘুম থেকে উঠলেন এবং উনি গেলেন ওয়াশরুমে। তো ওয়াশরুম থেকে ফিরে উনি ওনার ছোট ভাইকে বললেন যে দেখ, আমি তো আসলে এরকম জিনিসপত্র দেখেছি, আমি আসলে বুঝতে পারছি না যে এটা কি হচ্ছে বা এই বাসায় কোনো প্রবলেম আছে কিনা। ওনার ছোট ভাই ওনাকে বললেন যে ঘুমে ঘুমে অবস্থায় বললেন, এগুলো আসলে কোনো প্রবলেম নেই, এগুলো তোমার মনের ভুল ভাইয়া, তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। তো ওনারা দুইজন আবার ঘুমিয়ে পড়লেন ওই টাইমে। তো সকাল হলো যখন, তখন উনি বিয়ে বাড়িতে গেলেন এবং ওখানে আনন্দ করলেন, সব মজাদার খাবার টাবার ওনারা খেলেন। তো ওনার এই জিনিসটা আর মাথায় ছিল না কোনোভাবে, কিন্তু উনি তারপরেও ওনার আম্মুর সাথে বিষয়টা শেয়ার করেছিলেন। ওনার আম্মু বলেছিলেন যে এটা আসলে কোনো ব্যাপার না, তুমি তো অনেক দূর থেকে জার্নি করে আসছো, সো জার্নি করার কারণে তোমার এরকম আসলে মনের ভুল হতেই পারে, সো এটা নিয়ে ভাবার কিছু নেই। এরপরে ওনার আরেকজন খালা আসলেন, বিয়েতে সামিল হওয়ার জন্য একজন খালা আসলেন। উনি ছিলেন ওনার মায়ের সব থেকে ছোট বোন, মানে আরিফুল ভাইয়ের সব থেকে ছোট বোন ছিলেন, ইয়াং ছিলেন এবং তার দুইটা ছোট ছোট ছেলে মেয়ে ছিল, একটা ছেলে এবং একটা মেয়ে। ওরা দুজন খুবই খেলাধুলা করছিল মানে বাড়িতে এসে এবং খুবই খুশি, হ্যাপি, সবাই খুবই হ্যাপি। তো এমন টাইমে যখন রাত হলো, ওনারা আবার সেই ঘরে শুতে গেলেন এবং সেদিন রাতের বেলা যখন উনি নিজের রুমের বাহিরে দাঁড়িয়ে বা পায়চারি করে মোবাইলে কাজ করছিলেন, ওই টাইমে উনি দেখলেন যে ওনার খালাতো ছোট ভাই বোনেরা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করছে। এই টাইমে হঠাৎ করে দুইটা ছেলে মেয়ে দাঁড়িয়ে গেল এবং সেই যে স্টোর রুম, সেই স্টোর রুমের দিকে দাঁড়িয়ে তারা কান্না শুরু করে দিল, চিৎকার শুরু করে দিল। তো এত জোরে ওনারা চিৎকার করছে ছোট ছেলে মেয়ে দুইজন, তো আসলে বাড়ির সবাই দৌড়ে ওনাদের কাছে চলে যায়, বাচ্চাদের কাছে। তো বাচ্চাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে, তোমরা এরকম করছো কি কারণে, বাচ্চারা বলে যে ওই রুমের বাহিরে একজন আন্টি দাঁড়িয়ে এবং এই আন্টি ওনাদেরকে ডাকছে। তো এরপরে সবাই মোটামুটি ভয় পেয়ে গেল এবং ভয় পাওয়ার পরে বাচ্চাদের কথায় আসলে খুব বেশি একটা পাত্তা কেউ দিল না, কারণ বাচ্চারা ইমাজিনারি ফ্রেন্ড, বিভিন্ন টাইপের জিনিস ইমাজিন করতেই পারে, ইটস নট এ বিগ ডিল। সো ওনারা এই বিষয়টা পাত্তা দিলেন না বেশি একটা। তো পাত্তা না দেওয়ার কারণে যখন বাচ্চাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হলো, ওদের হাতে মানে খাবার টাবার, মিষ্টি, চিজ বলস, এই টাইপের জিনিসপত্র দেওয়ার পরে বাচ্চা দুটো শান্ত হয়ে গেল, ওদের আর কিছু মনে নেই, ওরা আবার ওদের মতো রিদমে খেলা স্টার্ট করলো। তো এরপরে হঠাৎ করে আরিফুল ভাই চিন্তা করলেন যে আমি তো গতকালকে রাতে একটা অবয়ব দেখলাম, আজকে বাচ্চারাও এরকম করে কান্নাকাটি করলো, তা আমি তো অবশ্যই মনে হয় ভুল দেখছি না, বা আমি ভুল দেখিনি, তো বাচ্চাদের সাথে একটু কথা বলে দেখা যাক। উনি কি করলেন, বাচ্চাদের কাছে গেলেন, বাচ্চাদের কোনো জিজ্ঞাসা করলেন যে তোমরা আসলে কি দেখেছিলে বলো তো। ওই বাচ্চা দুটো তখন খুব খুশি মনে খেলাধুলা করছিল। হঠাৎ করে আরিফুল ভাইয়ের মুখ থেকে এই কথাটা শুনে বাচ্চা দুটো ভয় পেয়ে গেল, আবার তাদের মুখের অবস্থা আগের মতো ভয়ানক হয়ে গেল, যেন কোনো কিছু একটার কথা চিন্তা করে ওরা খুব ভয় পাচ্ছে। তো বাচ্চা দুটো আরিফুল ভাইকে বললেন যে ভাইয়া, আমরা দেখেছি ওই জায়গায় একটা আন্টি দাঁড়িয়ে, একদম কালো পোশাক পরা, মুখ দেখা যায় না, ঢাকা, উনি আমাদেরকে হাতের ইশারা করে সেই ঘরের ভেতরে ডাকছেন। এই কথা শুনে আরিফুল ভাই কিছুটা নিশ্চিত হলেন যে এটা মনে হয় আমার মনের ভুল না, তারপরও দেখা যাক কি হয়। সেদিনই রাত্রের বেলা সেই বাচ্চাদের কাছে কিছু খেলনা ছিল, যার মধ্যে একটা ছিল রিমোট কন্ট্রোল কার। রিমোট কন্ট্রোল গাড়ি বা কার, এই জিনিসটা কিন্তু আমরা সবাই মোটামুটি চিনি। আমাদের কাছে একটা রিমোট থাকবে অ্যান্ড রিমোটে প্রেস করলে গাড়িটার সামনে আগাবে বা সাউন্ড করবে, মিউজিক করবে, কিন্তু আমি যদি রিমোট প্রেস না করি তাহলে সেই গাড়িটার কোনো ধরনের মুভমেন্ট হবে না। রাতের বেলা যখন সবাই ঘুমাতে যায়, চারদিকের পরিবেশ একেবারেই নিশ্চুপ, এই প্রকার ডাক ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না, অন্ধকার চারপাশে। হঠাৎ করে আরিফুল ভাই শুনতে পেলেন যে যেই গাড়িটা আছে ওই বাচ্চাদের, যে রিমোট কন্ট্রোল কার, ওই কারের হালকা সাউন্ড উনি শুনতে পেলেন। উনি চিন্তা করলেন বাচ্চারা হয়তো বা বাইরে এসে খেলছে, যেহেতু ঘুম পাচ্ছে না ওদের। কিন্তু 2-3 সেকেন্ড পার হলো এই কাহিনীর, উনি শুনলেন ওনার দরজায় ধাম করে একটা কিছু ধাক্কা লাগলো। রাতের বেলা আসলে ছোট ছোট সাউন্ডও খুব বেশি শোনা যায়।
তো এই ধাক্কা লাগার পরে উনি চিন্তা করলেন কি ব্যাপার, দরজায় কি ধাক্কা লাগলো। উনি কয়েক সেকেন্ড ওয়েট করলেন, খুলতে যাবেন এমন টাইমে আবার একটা ধাক্কা। উনি শুনতে পেলেন যে বাহিরে তখন ওই রিমোট কন্ট্রোল গাড়িটার সাউন্ড হচ্ছে, একবার পেছনে যাচ্ছে, একবার দরজায় ধাক্কা দিচ্ছে, পেছনে যাচ্ছে, ধাক্কা দিচ্ছে, এরকম একটা রিদম ফলো করছে। তো এই সাউন্ড শুনে উনি যখন বের হলেন দরজার বাইরে, তখন উনি দেখলেন ওনার আম্মু বেরিয়ে আসছেন এবং উনি ওনার আম্মুকে বললেন যে কি ব্যাপার আম্মু, এই গাড়ি এখানে কিভাবে এলো। তখন ওনার খালা চলে আসছেন শব্দ শুনে, বললেন কি যে গাড়ি এখানে কিভাবে আসলো। তখন আরিফুল ভাইয়ের আম্মু বললেন কি যে হয়তোবা বাচ্চারা খেলাধুলা করার জন্য রিমোটটা নিজের কাছে রেখে দিয়েছিল, ঘুমের মধ্যে চাপ লেগে গেছে, এই কারণে হয়তোবা গাড়ির সামনে চলে আসছে। কিন্তু ওনার খালা রিমোটটাকে দেখিয়ে বললেন এই যে দেখো রিমোটটা তো ফ্লোরেই পড়া, এই রিমোট তাহলে কে ধরবে। এখন আরিফুল ভাই চিন্তা করলেন লজিক্যাল এক্সপ্লেনেশন যেটা দেওয়া যায়, এটা হতে পারে কি কোনো একটা ইলেকট্রনিক ফল্ট, যেহেতু ইলেকট্রনিক জিনিস, ব্যাটারি চালিত জিনিস, ফল্ট হতেই পারে। কিন্তু এই ধারণাটা ওনাদের আসলে বেশিক্ষণ স্থায়ী হয়নি, লজিক্যাল এক্সপ্লেনেশনটা। ওই দিন রাতের বেলায় মোটামুটি 1টা কি 1:30 বাজে, এরকম টাইমে সবাই শুনলেন চারপাশ থেকে চিৎকার। খালার রুম থেকে বাচ্চাদের চিৎকার, ওয়াশরুমের সাইড থেকে খালার চিৎকার, মা বাবার রুম থেকে চিৎকার, বোনেদের রুম থেকে চিৎকার, সবাই ঘরের চিৎকার শুরু করেছে। কেন কেউ জানে না। আরিফুল ভাই যখন বের হলেন দেখার জন্য যে সবাই চিৎকার কেন করছে, তখন উনি দেখলেন যে ওনার খালা ওয়াশরুমের সামনে, দরজার সামনে বসে বসে কাঁদছেন এবং বাচ্চারা ঘরের ভেতরে চিৎকার করছে। ওনার বোনেরও চিৎকার করে বেরিয়ে এসে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁচুমাচু হয়ে একেবারে একজন একজনের সাথে লেগে কান্নাকাটি করছে। খুবই ভয়ানক অবস্থা ওনাদের সবার। ওনার মা রুম থেকে বেরিয়ে আসলেন এবং বললেন কি ব্যাপার, এত কান্নাকাটি কেন। তখন আরিফুল ভাই বললেন যে কেন, তোমার রুম থেকেও তো কান্নাকাটির সাউন্ড আসলো, আমি তো ভাবছি তুমি আর আব্বু দুজনেই কান্নাকাটি করছো, কি ব্যাপার। তখন ওনার মা বললো না, আমরা তো তোমাদের কান্নাকাটি শুনে বেরিয়ে আসলাম। এবং যখন ওনাদের বোনকে জিজ্ঞাসা করা হয় তোমরা কাঁদছিলে কেন, ওরাও সেম কথা বলে যে আমরা তো বাকি সবার কান্নাকাটি শুনে এসছি এখানে। বাইরে এসে খালাকে ওইখানে ওভাবে বসে থাকতে দেখে ভয় পেয়ে গেছে, এই কারণে আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। ওনার খালাকে যখন জিজ্ঞেস করা হলো খালামণি কি হয়েছে, কান্নাকাটি করছো কেন, ওনার খালা বললেন যে আমি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, আমি ওয়াশরুমে গেলাম, হঠাৎ করে মনে হলো ওই যে ডান পাশের সাইডের যে ঘরটা, ওই ঘরের দরজাটা কটকট করে খুবই স্লোলি খুললো, ক্যাচ ক্যাচ একটা সাউন্ড যে হয় কাঠের দরজার, ওরকম একটা সাউন্ড করে দরজাটা খুবই স্লোলি খুললো। এবং খোলার পরে মনে হলো কেউ হয়তোবা দরজা দিয়ে বেরিয়ে আসছে এবং খালি পায়ে আসছে। তখন আরিফুল ভাইয়ের একটা জিনিস মাথায় খেললো, গত রাতে যখন উনি এরকম জিনিসটা ওনার রুমে দেখলেন, এরপরে যখন উনি ওয়াশরুমে গেলেন ওনার ভাইয়ের সাথে, তখন লণ্ঠনের আলোতে উনি দেখেছিলেন ওনার ঘরের দরজার সামনে থেকে পায়ের দাগ, ওই রুম থেকে, ওই বন্ধ রুম থেকে ওনার ঘর পর্যন্ত সামনে পায়ের ছাপ, এবং পায়ের ছাপটার সাথে লাল কালারের রং, ওয়ান কাইন্ড অফ আলতা পরে, আলতা শুকানোর পরে যদি কোনো মেয়ে মানুষ সেই জায়গা দিয়ে হেঁটে যায় তাহলে যেরকম একটা ছাপ হয়, কি রকম সেম একটা ছাপ। উনি তখন ওনার খালাকে জিজ্ঞেস করলেন যে তুমিও কি এই জিনিসটা শুনেছ। ওনার খালা বললেন তুমিও শুনেছ মানে, আমি শুনবো কি কারণ, আমি তো আজকে প্রথমে এখানে থাকলাম, তোমরাই নিশ্চয়ই আমার সাথে কোনো মজা করছো। তারপরে উনি ওনার খালাকে জিজ্ঞেস করলেন আচ্ছা পরের কাহিনীটা বলো কি হয়েছে। ওনার খালা বলেন আমি যখন ওয়াশরুমে গেলাম তখন মনে হলো এরকম কেউ আসছে, এবং এরপরে মনে হলো কি যে আমার ওয়াশরুমের দরজার বাইরের যে লক বা ছিটকিনি, এই ছিটকিনির সাথে কেউ কোনো একটা ঝামেলা করছে এবং ছিটকিনিটা হয়তো বা লাগিয়ে দিচ্ছে। আমার প্রথমে মনে হয়েছিল যে তোমাদের কেউ ওয়াশরুমে যাবে এই কারণে আমাকে ডাকতে এসেছো, কিন্তু আসলে এরপরে আমি যখন তোমাদেরকে ডাকলাম যে আমি ওয়াশরুমের ভেতরে বাইরে কে আছো, কোনো কথা নেই, তোমরা কেউ কোনো উত্তর দিলে না। তো এরপর আমার মনে হলো কি যে ওই যে জিনিসটা হেঁটে হেঁটে এসেছিল সেটা আমার বাচ্চাদের রুমে চলে গেল, এবং বাচ্চাদের রুমে যাওয়ার সাথে সাথে আমার বাচ্চাদের চিৎকার। কিন্তু বাচ্চারা কেন এরকম চিৎকার করলো বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে ওনারা কিচ্ছু বলে না। পরের দিন যদিও বলেছিল ওই ঘটনায় আসবো, কিন্তু এর আগে বলে রাখি যে ওনার খালা এই বিষয়টা নিয়ে মোটামুটি বেশ আপসেট ছিল ওনাদের উপরে। উনি চিন্তা করেছিলেন যে ওনার ভাগ্নেরাই হয়তো বা এই কাজটা করেছে, কিন্তু ওনার মা বলেছিলেন যে দেখো বোন, তোমার কি মনে হয় আমার ছেলেরা এরকম করতে পারে, ওরা বড় হয়ে গেছে, এই টাইপের মজা বা এরকম একটা ব্যাড, খুবই খারাপ একটা জোক তোমার সাথে ওরা কেন করবে, আমাদের বাসায় তুমি যাও নাই, এরকম কি কখনো করেছে, ওদের কি কোনো সেন্স অফ হিউমার নেই,
রাতের বেলা তোমরা জার্নি করে এসছো, ওটা তোমাদের সাথে এরকম করবে? এটা পসিবল না। কিন্তু খালা তারপরেও হচ্ছে ওনার বড় বোনের কথা বিশ্বাস করলেন না বেশি একটা। উনি সারাদিন মোটামুটি ওনাদেরকে অ্যাভয়েড করেই চললেন। পরদিন সকালবেলা যখন ওনারা এই বিয়ে বাড়িতে গেলেন খাওয়া দাওয়া করার জন্য, নাস্তা করার জন্য, তখন ওনারা এই কথাটা বাড়ির বাকি সবাইকে বললে বাড়ির কেউই তেমন বেশি একটা পাত্তা দেয় না। ওনারা বলে যে হ্যাঁ আসলে এরকম কিছু নেই, তোমরা বহুদিন পরে গ্রামে আসছো তো এই কারণে হচ্ছে বাতাসের শব্দে তোমাদের এমন লাগে, সো এটা নিয়ে ভাবার তেমন কিছু নেই, তোমরা এত চিন্তা করো না। এরপরে যখন বাচ্চাদেরকে ডেকে জিজ্ঞাসা করা হয় যে তোমরা কেন ভয় পেয়েছিলে, তখন ওরা বলে যে ওই আন্টিটা যাকে ওই স্টোর রুমের সামনে দেখা গিয়েছিল, সেই আন্টিটা রুমের ভেতর ঢুকে ওদের দুইজনের গলা টিপে ধরেছিল এবং ওরা যখন চোখটা খুলে দুইজন একই জিনিস দেখতে পায় যে ওই একটা মহিলা এবং মহিলার গায়ে সম্পূর্ণ কালো কাপড় এবং কাপড়ের ওপর দিয়ে দেখা যাচ্ছে তার চোখগুলো থেকে আলো বেরোচ্ছে, ওয়ান কাইন্ড অফ রেড লাইট যদি বের হয়, মানে কিরকম মানে ছড়িয়ে যাচ্ছে এরকম একটা লাইট, তো এরকম দেখা যাচ্ছে। এই জিনিসটা দেখে ওরা ভয় পায় এবং ওই আন্টিটা নাকি ওদেরকে বলেছে যে রাতের বেলা এখানে খেলাধুলা করা নিষেধ, এটা আমার জায়গা, আমার রুলস যদি না মানো তাহলে তোমাদেরকে মেরে ফেলবো, এরকম টাইপের কথাবার্তা ওই বাচ্চাদেরকে এই জিনিসটা বলেছিল। তারপরেও খুব বেশি একটা পাত্তা কেউ দিল না। তো এর পরের দিন রাতের কথা, ওনার খালার দ্বিতীয় রাত এবং ওনাদের থার্ড নাইট। তো সেদিন রাতের বেলা আরিফুল ভাইয়ের ঘুম আসছে না। সচরাচর উনি মোবাইলে যেটা করেন রিলস দেখেন বা হচ্ছে ভিডিও দেখেন বা ফেসবুকে টাইম কাটান, তো উনি ওই কাজটাই করছিলেন। তো হঠাৎ করে ওনার মনে হলো যে ওনার রুমের মধ্যে কোনো একটা ছায়ার আবির্ভাব হয়েছে। উনি কিছুটা ভয় পেলেন, ভয় পাওয়ার পরে রুম থেকে উঠে গেলেন, ওনার ভাইকেও জাগালেন এবং ওনার মা বাবাকে রুমে গিয়ে বললেন যে এরকম আমার মনে হচ্ছে। ওনার মা বাবা বললেন যে আসলে এই ঘরটাতে মেবি কোনো একটা প্রবলেম আছে, সো উই শুড স্টে টুগেদার, আমাদের যে কোনো একটা রুমের সবাই মিলে থাকা উচিত। তো সেদিন আবার একটা ঘটনা ঘটেছিল, ওনার যে দুই বোন আছে এ রাতে ভয় পাওয়ার কারণে ওনার দুই বোন বিয়ে বাড়িতে ওনাদের একজন কাজিনের সাথে স্টে করা শুরু করেন। তো বাড়িতে সেদিন ছিল শুধুমাত্র আরিফুল ভাই, ওনার ছোট ভাই এবং ওনার মা বাবা। তো ওনারা চিন্তা করলেন সবাই এক রুমেই থাকা যাক, এক রুমে সবাই স্টে করা স্টার্ট করলেন। কিন্তু রাত মোটামুটি প্রায় 2টা বাজে, আরিফুল ভাইয়ের তখনও ঘুম নেই। উনি দেখলেন হঠাৎ করে রুমের ছিটকিনিটা আবার খুলে গেল, হঠাৎ করে অটোমেটিক খুলে গেল। তো খুলে যাওয়ার পরে এবার উনি দেখতে পেলেন, লণ্ঠনের আলোতে স্পষ্ট দেখতে পেলেন ব্ল্যাক টাইপের রোব পরা বা ব্ল্যাক টাইপের শাড়ি, যদি অনেক লম্বা শাড়ি যদি কেউ শরীরে জড়িয়ে রাখে তাহলে সেই ব্যক্তিটার চেহারাটা যেমন হবে বা দেখা যাবে না, বাট খুবই ক্রিপি লাগবে রাতের বেলা দেখতে, ওরকম একটা ফিগার, এ লেডি ফিগার। এই ফিগারটা ঘরের ভেতরে ঢুকলো এবং ঢোকার পরে আস্তে আস্তে গিয়ে ওনার বাবার সামনে দাঁড়ালো। ওনার বাবার সামনে দাঁড়িয়ে বাবার মুখের সামনে ঝুঁকে কিছু একটা বলার পরে হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে এই জিনিসটা ফুট করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। উনি তখন শুনতে পেলেন ওই ঘর থেকে জোরে হাসির আওয়াজ, মহিলা মানুষের হাসির আওয়াজ। প্রথমবার শুনলেন, মনে করলেন এটা আমার হ্যালুসিনেশন। সেকেন্ড টাইম যখন শুনলেন উনি নিশ্চিত হলেন যে ইটস নট মাই হ্যালুসিনেশন। উনি ওনার বাবার কাছে গেলেন, 2টা টোকা দিয়ে ওনার বাবাকে উনি সজাগ করলেন। ওনার বাবা ওঠার পরে উনি ওনার বাবার সামনে নিজের ঠোঁটে আঙুল দিয়ে বলেন, শুধু শোনো। হঠাৎ করে আবার সেই হাসির শব্দ সেই রুম থেকে আসছে, যে রুমটা বন্ধ। ওনার বাবা ওনাকে ইশারা দিয়ে বললেন যে তুমি শুয়ে পড়ো, লেট মি চেক। ওনার বাবা যখন উঠে গেলেন টর্চ লাইট নিয়ে দেখার জন্য, সেই রুম থেকে ফিরে, রুমের সামনে থেকে ফিরে এসে উনি আরিফুল ভাইকে বললেন যে ওখানে তো কিচ্ছু নেই, হয়তো বা বাহিরে কোনো একটা জায়গা থেকে এই হাসির আওয়াজটা আসছে। কিন্তু আরিফুল ভাই বিষয়টা বিশ্বাস করলেন না। উনি ওনার বাবার চেহারা দেখেই বুঝেছিলেন যে ওনার বাবা অনেক ভয় পেয়ে গেছেন এবং উনি আরিফুল ভাই যেন ভয় না পান এই কারণে আরিফুল ভাইকে সাহস দিচ্ছেন। সেদিন রাতের বেলায় ওনার বাবা আরিফুল ভাইয়ের মামাকে ফোন করে বলে যে ভাই বাসাটা চেঞ্জ করার ব্যবস্থা করো। কিন্তু ওনার মামা তখনও আসলে খুব বেশি একটা পাত্তা দিলেন না। পাত্তা না দেওয়ার কারণে ওনারা ফোর্সফুলি সেই বাসায় আরেকটা দিন স্টে করতে রাজি হয়। কিন্তু এবার ছিল ঘটনাটা কিছুটা ভিন্ন। সবাই জানাজানি হওয়ার পরে
বাড়ির মুরব্বীরা মিলে ডিসাইড করলেন যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বাসায় প্রবলেম হচ্ছে, তো আজকে বাসার যত ছেলে মানুষ বা পুরুষ মানুষ আছে সবাই আমরা ওই বাসায় থাকবো, এবং মহিলা মানুষ যারা আছে তারা সবাই বিয়ে বাড়িতে স্টে করবে। এই চিন্তা করে ওনারা চলে গেলেন সেই বাড়িতে। রাত্রেবেলা ওনারা কার্ড নিয়ে গেলেন বাড়িতে, সবাই বসে বসে কার্ড খেলছে। মোটামুটি 12টা 1টা 2টা এরকম টাইম পর্যন্ত কার্ড খেলার পরে যার যার ঘুম আসছে তারা সবাই নিজ নিজ রুমে চলে যাচ্ছে। তো হঠাৎ করে একটা সময় কার্ড খেলা শেষ এবং সবাই নিজের ঘরে চলে গেল ঘুমাতে, এবং আরিফুল ভাইয়ের পাশে ওনার একজন কাজিন শুয়েছিলেন ঘুমানোর জন্য। মোটামুটি যখন রাত 3:30 বা 4টার কাছাকাছি ওই টাইমে উনি দেখলেন এই শ্যাডোটা ওনার রুমে এন্ট্রি নিয়েছে, এবং হঠাৎ করে এসে ওই জিনিসটা আরিফুল ভাইয়ের গলায় চাপ দিয়ে ধরল এবং বলল, এটা কি কোনো বাজির আসর? আমার বাসায় আমার অনুমতি ছাড়া কিচ্ছু করা যাবে না, এই বাসা আমার। তোরা যদি এই বাসায় আরেকদিন স্টে করিস বা থাকিস তাহলে তোদের মৃত্যু নিশ্চিত। এখানে যদি মারতে নাও পারি তোদের পিছু নেব এবং খুঁজে খুঁজে এক একটাকে আগুনে পুড়িয়ে মারব। এই কথা বলার পরে জিনিসটা ওনার গলা ছেড়ে দিয়ে ওনার বেডের নিচে ঢুকে গেল, এবং ওনার বেডটা কাঁপা শুরু করলো, বেশ ভালো বেগে কাঁপা শুরু করলো। ওনার কাজিন তখন ঘুম থেকে উঠে পড়লো, ভয়ে উনি আয়াতুল কুরসি পড়া স্টার্ট করলেন, সজোরে চিৎকার দিয়ে আয়াতুল কুরসি পড়া স্টার্ট করলেন। এবং উনি যখন আয়াতুল কুরসি পড়ছিলেন সবার রুম থেকে সে আগের মতো চিৎকার, এত জোরে জোরে চিৎকার মনে হচ্ছে বাসায় কোনো মানুষ মারা গেছে, এরকম জোরে কেউ চিৎকার করছে। তো এই চিৎকার শুনে বাসার বাকি যারা সবাই ছিল সবাই বেরিয়ে গেল। বেরিয়ে রুমের বাহিরে সবাই আসতেই সবার রুম থেকে সবারই একটাই কথা, আমাদের রুমে একটা মহিলা আসছিল, এবং এই মহিলা কালো রোব বা কালো শাড়ি পরা, মুখ দেখা যায় না, চোখটা লাল বোঝা যায়। সে আমাদের গলা টিপে বলেছে, এটা আমার বাড়ি, এখানে কোনো কিছু করতে হলে আমার অনুমতি লাগবে, আমার অনুমতি ছাড়া এখানে যদি কেউ কোনো ধরনের কোনো কাজ করো তাহলে তোমাদের মৃত্যু নিশ্চিত, এবং যদি এখানে মারতে না পারি তাহলে তোমাদের পিছু নেব এবং সবাইকে পুড়িয়ে মারব। এই কথা শুনে সবাই বেশ ভয় পেয়ে যায়, এবং ওই রাতের বেলায় সবাই দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু রাতের বেলা বিয়ে বাড়ির কাউকে ওনারা আসলে খুব বেশি একটা ঝামেলা করতে চাননি, বা ওনাদেরকে খুব বেশি ট্রাভেল করতে না চাওয়ার কারণে ওনারা দৌড়ে গিয়ে এলাকার যে মসজিদ, গ্রামের মসজিদ 2-3 মিনিট হেঁটে যাওয়ার রাস্তা, ওনারা মসজিদে পৌঁছে রাতটা সেখানে কাটিয়ে দিলেন। ওনারা আসলে ওনার মামাদেরকে কিছু বলতেও পারছিলেন না, এই লজ্জায় যে বাড়িতে এসেছি, কুটুম বাড়ি, এখানে যদি এসে এরকম ঝামেলা করি বা উল্টাপাল্টা কথা বলি, মানুষ হয়তো বা মন খারাপ করতে পারে যে আমার মেয়ের বিয়েতে এসে এরকম কমপ্লেইন্ট করছে। কিন্তু এবার আসলে কমপ্লেইন্ট করা ছাড়া কোনো উপায় তাদের কাছে ছিল না, কমপ্লেইন্ট এবার করতেই হবে, বিকজ এটা ওয়ান কাইন্ড অফ আউট অফ হ্যান্ড। এরপরে ওনারা চিন্তা করলেন যে বাসায় গিয়ে সবাইকে জানানো উচিত। ভোরবেলা নামাজ কালাম পড়ে ওনারা বাসায় গিয়ে সবাইকে জানালেন। এরপরে ওনার মামা যেই ব্যক্তির কাছ থেকে সেই বাড়িটা নিয়েছিলেন সেই ব্যক্তির কাছে গেলেন। সেই ব্যক্তিকে সবকিছু খুলে বলার পরে ব্যক্তিটা প্রথমে বললো কি, আরে এগুলো আপনাদের মনের ভুল, এগুলো কখনো হয় নাকি, কখনো শুনেছেন? আমরা তো কখনো শুনিনি। এরপরে মামা কিছুটা জোর করলেন যে দেখো, তুমি যদি না বলো তাহলে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, আমি গ্রামের সবাইকে এই ঘটনা জানাবো। তখন উনি কিছুটা ভয় পেয়ে হাত পা জোর করে বলেন যে এই ভিটেটাতে আগে আমরাই থাকতাম, কিন্তু এই যে হিন্দু আমলের এই বাড়িটা, এই বাড়িতে হিন্দু যে ব্যক্তি থাকতো এর আগে, সে হয়তো বা জাদুবিদ্যার চর্চা করত, বা তার পজিশনে একটা ডাইনি ছিল, যে ডাইনিটা ওনাদের সাথে এই বাড়ি থেকে চলে যায়নি। এবং আমরা যখন এই বাড়িতে প্রথম থাকা স্টার্ট করি তখন আমাদের এরকম প্রবলেম হয়, এবং এরপরে এরকম ঝামেলার কারণে আমরা একজন আলেমকে নিয়ে আসি, এবং আলেম ওনার সাথে একটা চুক্তি করেন যে ওই ঘরটা তোমাকে দিয়ে দেওয়া হবে, বিনিময়ে এই ঘরের কাউকে তুমি কোনো বিরক্ত করবে না, তুমি তোমার ঘরে থাকবে, তোমার ঘরে কেউ যাবে না, বিরক্ত করবে না, তুমিও বাইরে এসে কাউকে বিরক্ত করতে পারবে না। সে প্রথমে এগ্রি করে, মোটামুটি 1-2 মাস সে কোনো ধরনের কোনো ঝামেলা করেনি, কিন্তু 1-2 মাস পর থেকে সে সবসময় ঘরের বাইরে ঘোরাফেরা করে, রাতেরবেলা মানুষকে ভয় দেখায়। কেউ যদি রাতেরবেলা বারান্দার দিকে যায় বা ওয়াশরুমে যায় বা রান্নাঘরে যায়, কোনো কিছু খেতেও যায়, তাহলে তাদেরকে বিরক্ত করে এবং ভয় দেখায়। এবং এরকম একটা টাইমে যে ব্যক্তিটার বাসা ছিল এটা, তার বাবাকে হত্যাও করে এই জিনিসটা, যেটা ওই আলেম পরবর্তীতে এসে বলেছিলেন। ওনার বাবাকে পাওয়া যায় সেই রুমের ভেতরে যে রুমটা লক ছিল, বাইরে থেকে তালা দেওয়া, কিন্তু ভেতরে যখন প্রবেশ করা হয় ওনার বাবাকে খুঁজে না পাওয়ার কারণে, তখন ভেতরে রুমে ঢুকে দেখা যায় যে ওনার বাবা
রুমের মাঝখানে মৃত অবস্থায় পড়ে আছে। কিন্তু বাহির থেকে একটা লক করা রুমের ভেতরে একটা মানুষ কিভাবেই পৌঁছাবে যেই রুমের কোনো চাবি নেই বা যেই লকের কোনো চাবি নেই? এটার কোনো এক্সপ্লেনেশন না পাওয়ার কারণে ওনারা এই বাসাটা ছেড়ে নতুন একটা ভিটে করে সেখানে থাকা শুরু করেন। এই বাড়িটাতে এরপরে যারাই থেকেছে তারাই সবসময় এই বাড়িটার এগেনস্টে কমপ্লেন্টই করেছে, এবং যদি কেউ ভাড়ায়ও থাকতো তারপরেও তারা কমপ্লেন্ট করতো। কিন্তু এই ব্যক্তিটা এটাও বলেন যে এই জিনিসটা থাকি পাশে কিন্তু কারো কোনো ক্ষতি করে না। তখন মামা কিছুটা রেগে চিৎকার করে বলে যে তোমার বাবাকে তো মেরেই ফেলেছে, তারপরেও বলছো ক্ষতি করে না। আমি আমার আত্মীয় স্বজনদেরকে এত দূর থেকে ডেকে এনেছি, বিয়ের জন্য দাওয়াত করে এনেছি, আর আজকে যদি ওদের কোনো ক্ষতি হতো তাহলে তুমি কি করতে? এটার লায়াবিলিটি তুমি নিতে পারতে? ওই ব্যক্তিটা তখন আর কিছু বলে না। সেদিনই ওনারা সেই বাসাটা ছেড়ে দেন এবং বিয়ে বাড়িতে কোনো না কোনো ভাবে একেবারে মানে ছোট জায়গার মধ্যে সবাই একসাথে থাকা শুরু করেন। বিপুল ভাই আমাকে ঘটনাটা আসলে রেকর্ড করেও পাঠিয়েছিলেন আর লিখেও পাঠিয়েছিলেন। উনি আমাকে এতটুকু লিখেছিলেন যে এই ঘটনাটা যখন আমি তোমাকে এখন বলছি ভাইয়া, তখন আমার হাত পা কাঁপছে। শুনতে হয়তো বা হরর মনে হবে না বা খুব বেশি একটা ভয় লাগবে না, বাট তুমি যদি নিজেকে একবার এই জায়গায় কল্পনা করে দেখো, দেন ইট ইজ ভেরি হরিফিক, ইট ইজ ভেরি অ্যান্ড টেরিফাইং। সো এই জিনিসটা আসলে উনি আমাকে বলেছেন যে উনি এতদিন ধরে বয়ে বেড়াচ্ছেন এবং উনি চাচ্ছিলেন জিনিসটা শেয়ার করে ওনার মনের ভেতরে যে বোঝাটা ওটা যেন একটু হলেও উনি কমাতে পারেন। তো এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা।